আমাদের বলার মতো অনেক মানুষ আছে, শোনার মতো মানুষ খুব কম। আমি আমার সাথে যেভাবে কথা বলি, আমি চাই কেউ একজন আমার সাথে সেভাবেই কথা বলুক। বিজনেস করতে হলে একা বিজনেস করা যায় না। রাইট। দিন শেষে আমাকে টিম ওয়ার্ক করতে হয় এবং সবচেয়ে বড় কথা আমার মানুষের সাথে কথা বলতে হবে। অনেক সময় আমার নিজের এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, নিজের ভুল আমার নিজের চোখে পড়ে না। একটা মানুষকে আইডিয়া দিয়ে হেল্প করা, অ্যাকশন প্ল্যান দিয়ে হেল্প করা, মাইন্ডসেট দিয়ে হেল্প করা, এই পুরো জিনিসটাই হচ্ছে আসলে লাইফ কোচিং। হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বং পডকাস্টে। সো আজকের এপিসোডে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তিনি আসলে একাধারে অনেকগুলো গুণের অধিকারী। তিনি আসলে অনেকগুলো সেক্টরে বিরাজ করেন। তিনি একই সাথে সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার, তিনি একজন বিজনেস কনসালটেন্ট, তিনি একজন লাইফ কোচ এবং তিনি একাধিক বেস্ট সেলার বইয়ের লেখক। তিনি এখন পর্যন্ত বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আরও অনেক উন্নয়নমূলক কাজ করে কিংবা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে এমন অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন। সো সরাসরি চলে যাচ্ছে আমাদের গেস্টের কাছে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন শাহেদ হাসান সীমান্ত। সীমান্ত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা ভাই, আপনার একটা ছোট্ট পরিচয় আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনি পার্সোনালি কী হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি নিজেকে আসলে দুটো ওয়ার্ডে আমি সবসময় বোঝার ট্রাই করি। একটা হচ্ছে প্রবলেম সলভার। তোমার কিংবা তোমার মতো আরো যারা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের লাইফে বিভিন্ন ধরনের ডিসিশন রিলেটেড, মাইন্ডসেট রিলেটেড, স্কিল রিলেটেড এবং তাদের ফিউচার প্ল্যান রিলেটেড প্রবলেম থাকে। আমি মনে করি বা আমি চেষ্টা করি আসলে সেই প্রবলেমগুলোকে সলভ করতে। সেকেন্ড ওয়ান যেটা, আমি চেষ্টা করি একটা মানুষের জন্য পেশেন্ট লিসেনার হতে। আমাদের বলার মতো অনেক মানুষ আছে, শোনার মতো মানুষ খুব কম। সো যেই মানুষদের আসলে কথা শোনার মানুষ কম, আমি চেষ্টা করি তাদেরকে একটু পেশেন্ট লিসেনার হিসেবে তাদের পাশে থাকতে। এই ২ টা ওয়েতেই আসলে আমি নিজেকে ডিফাইন করার চেষ্টা করি। আচ্ছা, এই দুটো জিনিসের সাথে আসলে লাইফ কোচ এই ব্যাপারটা কিভাবে সংযুক্ত, বা এই ব্যাপারটা আসলে কি ভাই? কারণ এই ওয়ার্ডটা আমার নিজের কাছেও আসলে খুব বেশি নতুন। আচ্ছা, লাইফ কোচ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে, একটা খেলোয়াড় তার খেলাটাকে ডেভেলপ করার জন্য তার একজন স্পোর্টস কোচ থাকে। আমি যখন স্টুডেন্ট থাকি কোনো একটা সাবজেক্টে যদি আমি ডিফিকাল্টি ফেস করি, কেউ একজন এসে টিউশন পড়ায়, আমাকে সে ওই ক্লাসটাকে পার্সোনালি নিয়ে আমাকে শেখানোর চেষ্টা করে। ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই দেখা যায় তার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, পড়াশোনা নিয়ে, ফ্যামিলি এনভায়রনমেন্টে যাতে সে আরেকটু বেটার ওয়েতে রোল প্লে করতে পারে, ফ্রেন্ডদের সাথে যাতে তার রিলেশনশিপটা আরও ভালো হয়, সে তার পার্সোনাল লাইফ থেকে যাতে স্যাটিসফ্যাকশন, সাকসেস সবই যাতে সে পেতে পারে, এগুলোর জন্য আসলে কিছু গাইডলাইন দিয়ে তাকে হেল্প করার সুযোগ থাকে। এই গাইডলাইন দিয়ে হেল্প করা, এটাই হচ্ছে মূলত লাইফ কোচিং। লাইফ কোচিং মূলত ৩ টা কিওয়ার্ড নিয়ে কাজ করে। একটা হচ্ছে ডিসিশন মেকিং, হুম। সিদ্ধান্ত গ্রহণ, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে রিলেশনশিপ ডেভেলপমেন্ট। ওকে। যদি আমরা একটা মানুষের ডিসিশন মেকিং অর্থাৎ তার মাইন্ডসেটে আমরা যদি তাকে হেল্প করতে পারি, তাকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টে হেল্প করতে পারি এবং সে যদি রিলেশনশিপটা বুঝে, হুম। ফর্মাল রিলেশনশিপ, ইনফর্মাল রিলেশনশিপ, প্রফেশনাল লাইফের রিলেশনশিপ, পার্সোনাল লাইফের রিলেশনশিপ, এমনকি রোম্যান্টিক লাইফের রিলেশনশিপ, প্রত্যেকটা ডায়নামিক্স নিয়ে যদি তার স্পেসিফিক আইডিয়া থাকে, হুম। আশা করা যায় সে তার লাইফে তখন বেটার কিছু করবে। ঠিক সে জায়গাতেই একটা মানুষকে আইডিয়া দিয়ে হেল্প করা, অ্যাকশন প্ল্যান দিয়ে হেল্প করা, মাইন্ডসেট দিয়ে হেল্প করা, এই পুরো জিনিসটাই হচ্ছে আসলে লাইফ কোচিং। এবং একটু আগে আমি যেই দুটো ইস্যু আমি বলেছি না, অধিকাংশ মানুষ, তুমি এটা হুম। নিজের সাথে তুমি ম্যাচ করতে পারবা। যখন তুমি তোমার লাইফে খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন এ আছো, 90% টাইমে তুমি সলিউশন চাও না। 90% টাইমে তুমি চাও তোমাকে তোমার মতো করে কেউ বুঝুক। হুম। তোমার সাথে কেউ তোমার ভাষায় কথা বলুক। রাইট। তুমি যখন একা থাকো তখন তুমি অবশ্যই নিজের সাথে নিজে কথা বলো। হুম। তো আমরা নিজের সাথে যেভাবে নিজে কথা বলি, আমাদের ভেতরে একটা ডিজায়ার তৈরি হয় যে কোনো একটা এক্সটার্নাল মানুষ বা অন্য কোনো একটা মানুষ, সে হতে পারে আমার ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, ফ্যামিলি মেম্বার, যে কেউ, আমি আমার সাথে যেভাবে কথা বলি, আমি চাই কেউ একজন আমার সাথে সেভাবেই কথা বলুক। রাইট। এই যে কথা বলতে চাওয়ার একটা চাহিদা, এই চাহিদা থেকেই মূলত কিন্তু একজন লাইফ কোচের আসলে ভূমিকা রাখার স্কোপটা থাকে। কারণ আমরা জানি সলিউশন দিয়ে যতটা
সমস্যার সমাধান আনা সম্ভব। তার চেয়েও বেশি আমি যদি কাউকে এক্সপ্রেস করার সুযোগ দেই যে তুমি আসলে কি ফিল করছো? তোমার ভয়টা আসলে কোন জায়গায়? কোন জিনিসটা তোমাকে বদার করছে? এই জিনিসগুলাকে আইডেন্টিফাই করলে অনেক সমস্যাই আসলে সমাধান হয়ে যায়। আর ঠিক এ কারণেই আমার আসলে ২ টা আইডেন্টিটি। যখন আমি স্ক্রিনে সবার সামনে থাকি, তখন আমি বেশি কথা বলি, অন্যজন কম বলে। বাট যখন আমি কারো সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশনে বসি, তখন আমি তাকে 80% টাইম অ্যালাউ করি তাকে কথা বলতে। সে কথা বলে, আমি শুনি, এর পরবর্তীতে তার জায়গায় আমি নিজেকে যতটা সম্ভব বসানোর চেষ্টা করি এবং তার জায়গায় আমি থাকলে কিভাবে চিন্তা করতাম, কিভাবে ডিসিশন নিতাম, কিভাবে রিলেশনশিপের ক্রাইসিসগুলোকে আমি ডিল করতাম, আমি চেষ্টা করি সেই ইস্যুসগুলোকে তাদেরকে হেল্প করতে আমার প্রেক্ষাপটে বসে। সো ঠিক এই কারণেই মূলত পেশেন্ট লিসেনিং এবং পেশেন্ট লিসেনিংয়ের মাধ্যমে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, এই দুটো অ্যাক্টিভিটিকেই আসলে আমি আমার আইডেন্টিটি হিসেবে দেখি। আমি আমার আইডেন্টিটিতে আসলে কোনো অ্যাডজেক্টিভ ভাবি না, আমি ভার্ব ভাবি সবসময়। আচ্ছা ভাই, এই জায়গাটাতে আপনি বলছেন যে আপনি অ্যাক্টিভলি আসলে শুনতে চান। সো এই অভিজ্ঞতার জায়গা থেকে একটু জানতে চাই যে আসলে কি ধরনের মানুষ তাদের সমস্যা কিংবা তাদের কথাগুলো আপনার কাছে বলতে আসে? এইটার রেঞ্জটা অনেক বেশি ওয়াইড, অনেক বেশি ওয়াইড। আমি আপনাকে একটু এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি মোটামুটি গত ২০১৬ থেকে আমি ইনফরমালি মানুষের সাথে আমি ওয়ান টু ওয়ানে বসা আমি শুরু করছি। তাদের স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত ইস্যুস নিয়ে। এই আমি যদি টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যদি আমি চিন্তা করি, এটা তো আসলে ওইভাবে ট্র্যাক রাখা যায় না। বাট সংখ্যাটা আসলে ১,০০০-এরও বেশি হয়েছে। অর্থাৎ মোর দ্যান 1000 ইন্ডিভিজুয়াল যার সাথে আমার ওয়ান টু ওয়ানে বসে আবার তাদের কথা শোনা এবং আমার কিছু ইনপুট দেওয়ার সুযোগ হয়েছে। তাদের ভেতরে কিছু মানুষ ছিলেন যারা কিনা প্রবাসে থাকেন। আচ্ছা। আমি যদি ডেমোগ্রাফি বলি, আমার যেমন সুযোগ হয়েছে দেখা গেল যে কোনো একজন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি বছরে কয়েক কোটি টাকার মতো ট্যাক্স দেন। এরকম একটা মানুষও আমার সাথে ওয়ান টু ওয়ানে বসেছেন। আচ্ছা। এমনও একটা ফ্যামিলির সাথে আমি বসেছি তারা তাদের ১০০ কোটি টাকার ওপরের সম্পত্তি, এইটা নিয়ে তারা কিভাবে ভাগ বাটোয়ারা করবেন, সেই সময় আমি কিভাবে আমার প্রাপ্য তুলে ধরবো, এইটা নিয়ে উনি কিভাবে কথা বলবেন, জাস্ট ওই কথা বলাটুকু শেখার জন্য আমার সাথে বসেছেন। ডাক্তার রয়েছেন। কারণ আমরা জানি ডাক্তারি এটা খুবই রেসপেক্টেবল একটা প্রফেশন, বাট তাদেরও আসলে অনেক ইনার স্ট্রেস থাকে যেটা তারা কারো না কারো সাথে শেয়ার করতে চান। ডক্টর থেকে শুরু করে ইউনিভার্সিটির টিচার, এই ধরনের মানুষও যেমন আছে, বেশ কিছু মিডিয়ার মানুষও রয়েছে যারা কিনা আপনার হয়তো সিঙ্গার কিংবা অ্যাক্ট্রেস, অ্যাক্টর এরকম পজিশনে ছিলেন। তাদের সাথেও বসার সুযোগ হয়েছে। আবার তোমার মতো বা তোমারই আশেপাশে দেখা গেলো কোনো না কোনো ভাই-বোন, তাদের সাথেও ওয়ান টু ওয়ানে বসার সুযোগ হয়েছে। তাদের মানে এটাকে আসলে আমি সুযোগ হিসেবে দেখি যে সে আমাকে বিশ্বাস করে, সে মনে করে যে তার কথাগুলো সে আমাকে বলতে পারে। এরকম একটা আত্মিক বন্ধন থেকে আমার আসলে কথাগুলো শোনার সুযোগ হয়েছে। সো এটার রেঞ্জটা আসলে অনেক বড়। এবং আমি যদি সত্যি কথা বলি, লাইফ কোচিং আসলে এমন একটা জিনিস, একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেই। ওয়ারেন বাফেট সে কিন্তু তার নিজস্ব যে আপনার তার ইন্টারভিউ, সেই ইন্টারভিউ এসে বলেছিল সে ডেল কার্নেগির পাবলিক স্পিকিং অ্যান্ড কমিউনিকেশনের সেমিনারগুলোতে গিয়ে সে পার্টিসিপেট করে সে শেখার চেষ্টা করত। কারণ সে জানে বিজনেস করতে হলে একা বিজনেস করা যায় না। রাইট। দিন শেষে আমাকে টিম ওয়ার্ক করতে হয় এবং সবচেয়ে বড় কথা আমার মানুষের সাথে কথা বলতে হবে। আদারওয়াইজ কিন্তু মানুষ আসলে বিজনেস করতে আসবে না আমার কাছে। এই কারণে সেই হিসেবে ওই যে ওয়ারেন বাফেট সেও কিন্তু একটা ইনডাইরেক্ট কোচিং ডেল কার্নেগির কাছ থেকে নিয়েছিল। রাইট। ইউএসের যারা প্রাইম মিনিস্টার তাদের প্রত্যেকেরই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে তাদেরও এই ধরনের কোচ থাকে। তাদের স্পিচ কোচ থেকে শুরু করে তাদের পার্সোনালিটি কোচ থাকে, তাদের অ্যাটায়ার কোচ থাকে। যে কোন ধরনের স্টেটে আমি কোন ধরনের ড্রেস পরে গেলে সেখানে আমার ওয়ার্ড চুজিংটা কেমন হলে, কোন ধরনের এক্সাম্পল দিলে তারা আমার এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগের যে আমার স্পিচটা সেটার দ্বারা তারা অনেক বেশি মোটিভেটেড হবে। সো আমি তো এখানে পলিটিক্যাল ইয়ার কথা বললাম। আমাদের যারা সায়েন্টিস্ট, অনেক বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন যারা স্পিরিচুয়াল কোচ তারা খোঁজেন। কেন খোঁজেন? এর কারণ হচ্ছে কিছু কিছু স্পিরিচুয়াল লেসন তাদেরকে মেন্টাল কামনেস পেতে হেল্প করে। সো ওই মেন্টাল কামনেসটা তিনি কিভাবে পেতে পারেন, এইটার জন্য কিন্তু তারা আসলে কোচিং নেন বা তারা সেই কনসালটেশনটা তারা নেন। সো এরকম আপনি পৃথিবীতে যত ধরনের মানুষকেই দেখেন না কেন, যে যেই সেক্টরেই ভালো প্রফেশনে আছে, প্রত্যেকেই তারা
কোনো না কোনো কারো হয়তো লাইফ কোচ প্রয়োজন, কারো হুম, হয়তো স্পিচ কোচ প্রয়োজন, কারো হয়তো অ্যাটায়ার কোচ প্রয়োজন, কারো হয়তো পার্সোনালিটি কোচ প্রয়োজন, কারো হয়তো প্রফেশনাল কোচ প্রয়োজন। একটা না একটা সাইড থেকে আসলে তাদের প্রফেশনাল কোচিং তাদের প্রয়োজন হয়। প্রশ্ন হচ্ছে তারা কেন এই কাজটা করেন? এই কাজটা করেন এর পেছনে আসলে ৩ টা খুব স্পেসিফিক রিজন আছে। ১ম যেই রিজন সেটা হচ্ছে অনেক সময় আমার নিজের এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, নিজের ভুল আমার নিজের চোখে পড়ে না। হুম, সো যখন আমি কোনো একটা মানুষের কাছ থেকে অ্যাডভাইজিং নিচ্ছি বা কোচিং নিচ্ছি, তখন সেই মানুষটা কিন্তু আমাকে ধরিয়ে দেয় যে আমার এখানে ভুল আছে, এখানে আমি আরো ইমপ্রুভ করতে পারি। সো আমি কিন্তু একটা থার্ড পার্সপেক্টিভ বা আমি একটা নিউট্রাল পার্সপেক্টিভ আমি পাচ্ছি। সেকেন্ড ওয়ান যেটা ইউজুয়ালি মানুষ কোচ খুঁজে বের করে তার রিকোয়ারমেন্টের সাথে যেটা অ্যালাইন করে। রাইট। যেমন যেই মানুষটা আসলে সায়েন্টিস্ট মেন্টাল কামনেস খুঁজছে সে সবসময়ই যোগা কিংবা মেডিটেশনে এক্সপার্ট এমন একটা মানুষকেই সে কোচ হিসেবে নিয়ে আসে। যেই মানুষটা একাডেমিক্যালি নিজেকে ডেভেলপ করতে চায় সে একাডেমিক্যালি সাউন্ড কাউকে না কাউকে সে কোচ হিসেবে নিয়ে আসে। এতে করে যেটা হয় আমি যেই পথে হাঁটতে চাচ্ছি, সেইম পথে কিংবা সেটার মতোই রিলেটেড প্যারালাল পথে হেঁটে আসা কোনো একটা মানুষকে আমি যখন বলি যে আমাকে একটু হেল্প করেন, সে আমাকে এমন কিছু ইনসাইট দিবে যে ইনসাইটটা আমি একটা ১.৫ ঘন্টার কোচিং ডিসকাশনে পাবো। হুম, আর ওইটা ছাড়া আমার বেটার অল্টারনেটিভ হচ্ছে ২ থেকে ৩ বছর বা ৫ বছর কাজ করে ভুল করে সেইম লেসনটা পাওয়া। এক্সাক্টলি। সো আমার হাতে ২ টা অপশন। একটা লেসন আমি ১.৫ ঘন্টায় পেয়ে যেতে পারি। আরেকটা লেসন আমি ৫ বছরে পেয়ে যেতে পারি। হ্যাঁ, এটা আবার অনেকেই বলবেন যে হ্যাঁ, তাহলে তো লাইফে তো আসলে মানুষ কাজ করতে, করতেই শিখবে। সেটাই। এক্সাক্টলি আমাদের লাইফে আসলে ভুল থেকে শেখা উচিত। কিন্তু আমরা যদি মিনিমাম কিছুটা অপরচুনিটি পাই, যেখানে আমার ১০ টা ভুল রয়েছে ৭ টা ভুল আমি এভয়েড করতে পারব না। ৩ টা ভুল আমি কমন সেন্স দিয়ে এভয়েড করতে পারব। কোচ যদি আমাকে কমন সেন্স ডেভেলপমেন্টের মাধ্যমে সেই ৩ টা ভুলও কমায় দেয়, তাহলেও কিন্তু আই এম ইমপ্রুভিং মাই সিচুয়েশন। ডেফিনিটলি। মানুষ কোচ অনেকটা এই কারণেই আসলে তারা তাদের নিজেদের মানে তার নিজের ডেভেলপমেন্টের একটা পার্টনার হিসেবে সাথে রাখে। আচ্ছা। ভাই একদম শুরুর দিকে একটা এক্সাম্পল আমার মাথায় এসেছিল বা আপনি হ্যাঁ, বলছিলেন, সেটা হচ্ছে যে একটা পরিবারের মানুষও তারা আসলে নিজেদের মধ্যে হয়তো তাদের সম্পত্তি ভাগ হচ্ছে, সেখানে কিভাবে নিজেকে তুলে ধরবে সেটা নিয়েও কথা বলে। পারিবারিক আর কি ধরনের সমস্যা বা মানুষ কি তার খুব একান্ত ব্যক্তিগত কোনো সমস্যা নিয়েও আসে? বা তারা কি আপনাকে অবশ্যই শেয়ার আসে। করতে চায়? এক্সাক্টলি এই জিনিসটাই আসলে মানুষ চায়। আমি তাহলে একটু এই জিনিসটা বলি যে আবার কোচিং এর আইডিয়াটা আসলে রাইট, কিভাবে মাথায় এসেছে। এক্সাক্টলি। তাহলে তোমার জন্য অনেক কিছুই কানেক্ট করাটা ইজি হবে। তুমি করেই বলি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা আরো অনেক বেশি ইনফরমাল অবশ্যই, লাগবে। আমি আমার ইউনিভার্সিটিতে আমার জার্নি আসলে স্টার্ট হয় অ্যাজ এ ডিবেটার। আচ্ছা। আমি আমার ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ ডিবেট, বিজনেস কম্পিটিশন, মডেল ইউনাইটেড নেশনস, পাবলিক স্পিকিং বা যেটাকে বাংলায় বলা হয় বারোয়ারি, এই সমস্ত কম্পিটিশনগুলোতে আমি অ্যাটেন্ড করতাম। অ্যাটেন্ড করে কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে আমি তখন কিছু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমি ইনভাইটেশন পাই। হুম, ছেলেমেয়েদেরকে এটা শেখাতে যে কিভাবে তুমি তোমার স্পিচ ডেভেলপমেন্ট ভালো করবে, উচ্চারণ ভালো করবে, বাচনভঙ্গি ভালো করবে, তোমার প্রেজেন্টেশন থেকে শুরু করে কম্পিটিশনগুলোতে তুমি ভালো করবে। সো আমি তখন দেখতাম, দেখা গেলো আমি একটা ছোট ওয়ার্কশপে গেলাম, সেখানে ৩০ টা ছেলেমেয়ে রয়েছে। তাদের ইউনিভার্সিটির বা স্কুলের কোনো একটা ক্লাব থেকে আয়োজন করা হয়েছে। আমি জানি ওই ৩০ টা ছেলেমেয়ের সবাই তারা ডিবেটার বা পাবলিক স্পিকার হবে না। হুম, ম্যাক্সিমাম ৩ জন বা ৬ জন হবে। ৬ জনও হয় না। কিন্তু তাদের সাথে আমি কথাবার্তা বলতে গিয়ে আমি যেটা বুঝলাম যে প্রত্যেকটা ছেলেমেয়ে তারা যতটা ভালো ডিবেটার হতে চায়, তারা তার চেয়েও ভালো স্টুডেন্ট হতে চায়। তার চেয়েও ভালো একটা ছেলে হতে চায়, হুম, ভালো একটা ফ্রেন্ড হতে চায়। ইভেন দেখা গেল আমি কোনো একটা স্কুলে মানে কিভাবে আমি লাইফ কোচিংয়ে ঢুকলাম, এই ডটটা আমি কানেক্ট করি। স্কুলগুলোতে আমি একটা ছেলে বা মেয়েকে বললাম যে, "দেখো, তোমার কিন্তু ডিবেট বা পাবলিক স্পিকিং এ ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন।" হুম, তাকে আমি গাইডলাইন দিলাম। সেই ছেলেটা বা মেয়েটা কিছুদিন পরে আমার সাথে এসে যোগাযোগ করলো, "ভাই আপনি তো বললেন আমাকে এই স্কিলগুলো ডেভেলপ করতে। কিন্তু আমার বাসায় তো এটা বুঝতে চায় না এই স্কিলগুলো আসলে কতটা ইম্পোর্টেন্ট।" দেন আমি ওই ছেলেটাকে কাউন্সেলিং করা শুরু করলাম যে কিভাবে তুমি তোমার বাবাকে বোঝাবা এই স্কিল ডেভেলপমেন্টটা তোমার জন্য প্রয়োজন। ওকে। তাদেরকে ইনপুট দিতাম, তারা তাদের বাবা-মার সাথে কথা বলত। ফিরে এসে আমাকে বলত, কার বাবা-মা রাজি হয়েছে, কারটা হয় নাই। যাদেরটা রাজি হয়েছে তাদের বাবা-মা কেন রাজি হয়েছে, যাদের বাবা-মা রাজি হয়নি, তারা কেন হয়নি। ওই ফিডব্যাকগুলো আস্তে, আস্তে আমি বুঝলাম
আসলে আমাদের রুট যে জায়গায় কাজ করা প্রয়োজন, হুম, সেটা হচ্ছে কেন একটা সন্তানের সাথে তার বাবা-মায়ের কমিউনিকেশন গ্যাপ থাকবে? এক্সাক্টলি। সেখান থেকেই মূলত কিন্তু আমার লাইফ কোচিংয়ের ইনিশিয়াল আইডিয়াটা আসে। ওয়ার্ডটা কিন্তু আসলে আমি আবিষ্কার করিনি, এটা আরো অনেক আগেই মানে ইন্টারন্যাশনালি অনেক বেশি এটা প্রচলিত, বাইরের দেশে এটা অনেক বেশি এস্টাবলিশড। কিন্তু জিনিসটাকে আমি তখন বোঝা শুরু করলাম যে কেন একটা ছেলে সে তার প্রয়োজন, সে একটা জিনিস শিখতে চায়, তার একটা ক্রিয়েটিভ প্যাশন আছে। সে ওইটাকে ডেভেলপ করতে চায় কিন্তু সে এই কথাটা সে তার বাবা-মাকে বুঝিয়ে ফ্যামিলির সাপোর্টটাকে সে অ্যাচিভ করতে পারছে না। তার মানে আমার জানতে হবে ছেলেটা কিভাবে তার বাবা-মাকে বোঝায়, হুম, তার বাবা-মা আসলে কোন, কোন মাইন্ডসেট তাদের মাথায় কাজ করে। দেন আস্তে, আস্তে আমি তাদের ফ্যামিলির সাথে বসা শুরু করি। আচ্ছা। প্যারেন্টসের সাথে আমি বসা শুরু করি। পরবর্তীতে আমি এই ধরনের আরো অনেক প্রবলেম পাই। আমাদের সোসাইটিতে আমরা ব্রোকেন ফ্যামিলি নিয়ে আমরা খুব একটা কথা বলি না। দেখেন আমাদের কিন্তু আসলে কয়েক ধরনের ব্রোকেন ফ্যামিলি আছে। একটা হচ্ছে যেটা কিনা ভিজিবল, ডিভোর্স হয়ে গিয়েছে, এখন মোটামুটি ভিজিবল, হুম, সেখানে তারা ব্রোকেন ফ্যামিলি। আরেকটা হচ্ছে তারা ডিভোর্স হয়নি কিন্তু বাবা-মা একসাথে থাকে না। তারা মিউচুয়ালি সেপারেটেড হয়ে গিয়েছে কিন্তু কাগজে কলমে তারা কিন্তু আলাদা হয়নি। এই সমস্ত অনেক ফ্যামিলির তাদের ছেলেমেয়েরাও আসে কথা বলতে, হ্যাঁ, কথা শেয়ার করতে। এখন আমার কাছে কিন্তু I do not know ম্যাজিক। আমি তাদেরকে আসলে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আমি তাদেরকে কিছু বলতে পারি না। আমি তাদেরকে যেটা বলতে পারি, আমি তাদেরকে ধরিয়ে দিতে পারি লাইফের এখন কোন স্টেজে তারা আছে। আচ্ছা। ওই স্টেজে তার কোনটা করা প্রয়োজন, সে যখন তার লাইফের ডিসিশন নিবে, হুম, কার, কার কথা মাথায় রেখে সে ডিসিশন নিবে, সে নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার করবে। তাদের সাথে কিন্তু আমার আসলে লাইফ কোচিং রিলেটেড ডিসকাশনটা এরকম হয়। সো একটা হ্যাপি ফ্যামিলিও কিন্তু আমার ক্লায়েন্ট। কারণ দেখা গেল অনেক হ্যাপি ফ্যামিলি রয়েছে, তারাও আমার ক্লায়েন্ট। কারণ তাদের বাবা-মা ছোটবেলা থেকেই চায় তাদের ছেলেমেয়ে বড় কিছু করুক। খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগবে কি, আমি এই যে কর্পোরেট ট্রেনিং বা এই সমস্ত জিনিসগুলা আমি অফার করি। ক্লাস 2 তে পড়া একটা বাচ্চাকে নিয়েও আমার কাছে একজন বাবা এসেছিলেন। এবং এটা আমার জন্য খুব আনন্দের বিষয় কি, আমাদের দেখা যায় আপনি বাসায় যদি ইন্টারনেট ইউজ করেন বা আপনার যদি ডিশের লাইন যদি থাকে, আপনি দেখবেন প্রতি মাসের ফার্স্ট উইকে তারা বিল নিতে আসবে আপনার বাসায়। হুম, সো এরকম আমাদের বাসায় একজন হচ্ছে এরকম ইউটিলিটির উনি সার্ভিস দিতে আসতেন। একসময় উনি আমার এই কাজগুলো সম্পর্কে জানলেন। হুম, ঐরকম একটা মানুষ, সে তার এর পরবর্তীতে ক্লাস 2 এ পড়া বাচ্চাকে সে নিয়ে আসছিল আমার কাছে। জাস্ট আমি তার সাথে একটু কথা বলে তার স্বপ্ন সম্পর্কে জানা। সো আচ্ছা। আমার কাছে ওই মানুষটাও কিন্তু অনেক সচেতন। আমরা আমাদের সোসাইটিতে হয়তো ওই মানুষটাকে আমরা প্রফেশনাল ক্লাসে খুব একটা হাই ভ্যালু আমরা দিব না। কিন্তু আমি তাকে রেসপেক্ট করি যে ওই মানুষটা ওই লেভেলে থেকেও সে চিন্তা করেছে তার ক্লাস 2 এ পড়া বাচ্চাটাকেও তার স্বপ্ন বড় করার জন্য, তার ক্রিয়েটিভ প্যাশন পারস্যু করার জন্য, তার ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, স্কিল ডেভেলপমেন্টের জন্য বাবা হিসেবে তার রোল আছে। সো আমি মনে করি এটা তার বাবা হিসেবে একটা কৃতিত্ব। সো এই ধরনের মানুষগুলোও কিন্তু আসেন। সো হ্যাপি ফ্যামিলি থেকে শুরু করে স্ট্রাগলিং ফ্যামিলি, খুবই সাকসেসফুল ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে স্ট্রাগলিং ইন্ডিভিজুয়াল, ইভেন কাপলরাও বসেন। আচ্ছা। দেখা গেল হয়তো তারা আ বোথ বিয়ের পরবর্তীতে যারা, যারা ম্যারিড হাসব্যান্ড ওয়াইফ তারাও অনেক সময় একসাথে বসেন। অনেক সময় দেখা গেল কারো সাথে হয়তো আমাদের রোমান্টিক্যালি আমাদের আসলে ম্যাচ করছে না। তারাও অনেক সময় বসেন ক্ল্যারিটি পাওয়ার জন্য। লাইফে ক্ল্যারিটি পাওয়াটা খুব জরুরি। আচ্ছা ভাই, মানে এটা খুব জোস একটা এক্সাম্পল ছিল আমার কাছে মনে হয় যে আসলে একজন বাবা তার ক্লাস 2 তে পড়া বাচ্চাকে নিয়ে আসছে যে আসলে তার ড্রিমটা কি একটু সে জানতে চান। আমার কাছে মনে হয় ভাই বাংলাদেশের পার্সপেক্টিভে এই ব্যাপারটা আসলে খুব রেয়ার। কারণ আমরা সবসময় দেখি যে বাবা-মারা কিংবা হচ্ছে সন্তানেরাই নিজে থেকে একটা গিল্ট কিংবা একটা প্রেশার নিয়ে রাখে যে আমাকে আমার বাবা-মার স্বপ্নটা পূরণ করতে হবে রাদার দ্যান নিজের স্বপ্ন। এই ধরনের সমস্যাগুলো স্টুডেন্টদের মধ্যে খুব বেশি থাকে বলে আমার মনে হয়। এই জায়গাটাতে ভাই আপনার হোয়াটস ইউর টেক অন দিস? আচ্ছা, এখানে হচ্ছে আমি দুটো পার্সপেক্টিভে আমি তোমার সাথে শেয়ার করি যে একটা ছেলে কিংবা মেয়ের আসলে আপব্রিঙ্গিংটা কিভাবে হয় হুম, জন্মের পর থেকে। আমাদের জন্মের পর থেকেই বাবা-মা আস্তে, আস্তে সবার আগে কিছু রেফারেন্স তৈরি করে। হুম, রেফারেন্সটা কি? আমার ভাই, বোন, তাদের সমবয়সী ছেলে-মেয়ে তারা কি, কি করে? আমি যে অফিসে কাজ করি, আমার পাশের ডেস্কে যিনি বসেন, তার ছেলে-মেয়ে তারা কি, কি করে? রাইট। লিফটে যেই মানুষটার সাথে আমার দেখা হয়, সন্ধ্যায় আমি যার সাথে হাঁটতে যাই, সকালে আমার যার সাথে হাঁটা হয়, বাজারে গেলে যেই মানুষটার সাথে আমার হাই হ্যালো হয়, আমাদের ভেতরে আগে রেফারেন্স ক্রিয়েট হয়ে যায়। চারপাশের প্রত্যেকটা মানুষের ছেলে-মেয়ে
তাদের লাইফের একেকটা অ্যাকমপ্লিশমেন্ট একটা ইনিশিয়াল রেফারেন্স আমাদের তৈরি করে। সেকেন্ড ওয়ান যেটা আমাদের তৈরি হয়, সেটা হচ্ছে আমরা একটু ইন্ডাস্ট্রির আমরা একটু নলেজ জানার চেষ্টা করি। হুম। প্রাইভেট সেক্টর অনেক বেশি আনসার্টেন। জব চলে যেতে পারে যেকোনো সময়, গ্রোথ অনেক টাফ। গভর্নমেন্ট সেক্টর, ওয়াও! এখানে যদি তুমি ঢুকতে পারো তোমার লাইফ মোটামুটি সেটেলড। এনজিও, হ্যাঁ, তোমার কাজগুলো হবে প্রজেক্ট বেসিস, ৬ মাস থেকে ৩ বছর কিংবা ৫ বছরের প্রজেক্ট শেষ, তুমিও শেষ। নতুন করে আবার প্রজেক্ট হয় রিনিউ করবা বা অন্য জায়গায় তুমি যাবা। স্টার্টআপ বা বিজনেস করবা, তুমি কি বিজনেস বুঝো? তোমার কি সেই ম্যাচুরিটি আছে? আমার কি যথেষ্ট পরিমাণ টাকা আছে? আমি কি সেই রিস্ক নেয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা আমার কিংবা আমার ফ্যামিলির? বা আমার ছেলে কি আমাদের ফ্যামিলির হয়ে একটা রিস্ককে সে অ্যাফোর্ড করতে পারবে কিনা? রাইট। সো প্রত্যেকটা সেকশন ধরে এটা ছাড়াও আমাদের কিছু টেকনিক্যাল সাইড থাকে। যেমন ইঞ্জিনিয়ারদের জন্য তুমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি এই রিলেটেড কাজ করছো। ডাক্তার যারা আছে, আমার যে সমস্ত বড় ভাই, ছোট ভাই কিংবা ফ্রেন্ড যারা ডাক্তার, আমি সবসময় মনে করি তারা আমার চেয়ে অনেক বেশি মেধাবী। এর কারণ হচ্ছে তারা আমার থেকে বেশি, আমি বিবিএতে আসলে যে পরিমাণ জিনিস পড়েছি, তারা আমার থেকে অন্তত ৪ থেকে ৫ গুণ বেশি জিনিস তারা পড়েছে। আমি আমার বিবিএর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অনেক কিছু ভুলে গেছি, যেটা আমার ফিল্ডের সাথে রিলেটেড না। কিন্তু আমার একটা এমবিবিএস পাশ করা ডাক্তার ফ্রেন্ডের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে তার এমবিবিএস পর্যন্ত সব কিছু মাথায় রাখতে হয়। প্লাস সে কাজ করে সে যখন স্পেশালাইজেশনে যাবে সেটারও ৫ থেকে ৭ বছরের নলেজটা তার মাথায় রাখতে হবে। রাইট। ডাক্তারি হচ্ছে এমন একটা প্রফেশন, যে প্রফেশনে একটা মানুষকে সারা জীবন পড়াশোনা করে যেতে হয়। আমার সেই ফ্রেন্ডগুলা, হ্যাঁ, তারা অনেক সময় তারা তাদের ফ্যামিলির ইন্সপিরেশনে তারা ডাক্তার হতে চায়। কিন্তু লাইফের একটা স্টেজে এসে তারা দেখে যে তারা তাদের ওই ডিজায়ার্ড ফাইন্যান্সিয়াল রেকগনিশনটা তারা পাচ্ছে না। হুম। আমাদের দেশের অনেক পেশেন্ট, একটা মানুষ আমাকে সেবা দিচ্ছে, আমার উচিত তার প্রতি গ্রেটফুল থাকা। আমরা তাকে ন্যূনতম সম্মানটা আমরা দিচ্ছি না। আমরা তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করে ফেলি। সো এই ধরনের একটা সোসাইটি, এই ঘটনাগুলো কি আমাদের বাবা-মারা দেখে না? তারা দেখে। সন্তানের সাথে যখন তারা কমিউনিকেট করে, হুম। তখন প্রত্যেকটা সেক্টরে আমাদের কি পজিটিভ ঘটনা ঘটে, কি নেগেটিভ ঘটনা ঘটে। কোথায় কেমন কম্পিটিশন, কোথায় গেলে তুমি ডিজায়ার্ড রেসপেক্ট, রেভিনিউ তুমি দুটোই পাবা। প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে বাবা-মায়েরা দেখে। দেখার পরবর্তীতে যেটা হয়, বাবা-মায়েরা আমাদের কাছে যা চায়, সেটাকে তারা আসলে দুটো কিওয়ার্ডে সামারাইজ করে ফেলে। ১ম জিনিসটা হচ্ছে স্ট্যাবিলিটি। রাইট। আমার সন্তান যেই ফিল্ডেই যাক, যেই কাজই করুক, সে যাতে তার লাইফে স্টেবল থাকে। সেকেন্ড যেটা তারা চায়, এটাকে বলা হয় প্রাইড বা গর্ব। হুম। ওই যে আমি বাজার করতে যাচ্ছি, যেই মানুষটার সাথে দেখা হচ্ছে, তাকে আমি একটু বলতে চাই, আমার ছেলে তো এরকম একটা ভালো কাজ করেছে। আমার মেয়ে তো এরকম একটা ভালো স্কলারশিপ পেয়েছে বা ভালো একটা প্রফেশনে সে ঢুকেছে। সো এই যে প্রাইড এবং স্ট্যাবিলিটি, দিন শেষে এই ২ টা ইনপুট হচ্ছে আমাদের বাবা-মার ভেতরে ঢুকে। মানে তাদের ভেতরে এটা চলে আসে। এই প্রাইড এবং স্ট্যাবিলিটির রেফারেন্সটা তৈরি হয় কিভাবে? চারপাশ থেকে, সোসাইটি দেখে। এই ক্ষেত্রে যেটা হয়, বাবা-মার সাথে আমাদের যেটা কম্প্যারিজন বা আমাদের যেটা আসলে মানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, আমি যেই কাজটা করে নিজেকে স্টেবল করব বলে ভাবছি, হুম। বাবা-মা আমাকে দিয়ে ভিন্ন কাজে স্ট্যাবিলিটি আনতে চায়। এখন একটা ছেলে যে কিনা তার বাবা থেকেও ফিউচার প্ল্যানটা আলাদা, তার মানে কিন্তু এই না ছেলেটা স্ট্যাবিলিটি চায় না তার লাইফে। ছেলেটা তার লাইফে সাকসেস চায় না। সে সাকসেস, স্ট্যাবিলিটি ২ টাই চায়। হুম। কিন্তু বাবা-মা যেই পথে সাকসেস অ্যান্ড স্ট্যাবিলিটি চায়, ছেলে-মেয়ে হয়তো সেখান থেকে ভিন্ন পথে সাকসেস অ্যান্ড স্ট্যাবিলিটি চায়। আমি এই ২ টা ওয়ার্ড ইউজ করার পেছনে আসলে একটাই রিজন ছিল। সেটা হচ্ছে যখনই, মানে এটা যদি তোমার সাথেও কখনো ঘটে কিংবা আমাদের যারা অডিয়েন্স যারা এই ভিডিও দেখছে, কখনো যদি ফ্যামিলিতে আমাদের ওই ক্যারিয়ার গোল নিয়ে যদি কোনো ডিসক্রিপেন্সি তৈরি হয়, দেখা গেলো আমাকে যদি মেডিকেল পড়তে দেওয়া হয় আমি পারতাম না ওইটা। আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে দেওয়া হলে আমি সিরিয়াস না, আমি ম্যাথ হেভি কোর্স আমি পারতাম না। হুম। সো সেই ক্ষেত্রে যেটা করা উচিত, বাবা-মার প্রত্যেকটা প্ল্যানের সাথে যে রেজাল্টটা তারা এক্সপেক্ট করে, হুম। এট লিস্ট আমি প্ল্যানটাকে ম্যাচ করতে না পারলেও রেজাল্ট যাতে আমি ডেলিভার করতে পারি। আচ্ছা। অর্থাৎ বাবা-মাকে এইভাবে কমিউনিকেট করা যে, "বাবা, আমি আসলে জানি
যে তুমি চাও আমি এমন একটা লাইফ পাই যেই লাইফে আমি স্টেবল থাকব, যেই লাইফে আমি সাকসেসফুল হয়ে তোমাকে আমি প্রাউড ফিল করাবো। হ্যাঁ। কিন্তু বাবা তুমি আমাকে এই যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে আমাকে ইন্সপায়ার করছো, আমি ম্যাথ রিলেটেড কোর্সগুলো আমি পারি না, আমার জন্য এটা খুব টাফ হয়ে যাবে। কিন্তু বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যেটা পছন্দের সাবজেক্ট, আমি যদি সেখানে পড়ার সুযোগ পাই, সেখানে যদি আমি আমার বেস্ট এফোর্টটা দেই এবং আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, যেই প্রাইড এবং স্ট্যাবিলিটি তুমি ইঞ্জিনিয়ারিং থেকে আমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলা, সেম প্রাইড এবং স্ট্যাবিলিটি আমি ওই ফিল্ড থেকেও তোমাকে আমি দেব, ডেলিভার করব। এটা আমি ছেলে হিসেবে তোমাকে প্রমিস করতেছি। সেটা আমি মেয়ে হিসেবে তোমাকে প্রমিস করতেছি। এইটা একটা পসিবল কমিউনিকেশন হতে পারে। উই ক্যানট চেঞ্জ এভরিওয়ান, অ্যাট লিস্ট উই ক্যান ইনিশিয়েট আ হেলদি ডিসকাশন। এইটা একটা পসিবল হেলদি ডিসকাশনের ইন্ট্রোডাকশন। হেলদি ডিসকাশন, জাস্ট এই কিওয়ার্ডটা থেকেই আসি। ভাই আমার কাছে মনে হয় যে বর্তমানে আসলে বাবা-মার সাথে সন্তানদের দূরত্ব অনেকটা বেশি। ঠিক আছে? এবং এই দূরত্বটা তৈরি হওয়ার অনেকগুলো কারণ, যে কারণগুলো আপনার থেকে জানবো। সো একটু ভাই, কেন আপনার মনে হয় যে বর্তমানে সন্তানরা অনেক বেশি দূরে চলে যাচ্ছে বাবা-মার থেকে? এবং এই ক্ষেত্রগুলোতে আপনারা বাবা-মাকে কি সাজেস্ট করেন? আচ্ছা, দূরে চলে যাওয়ার পেছনে আসলে অনেকগুলা রিজন আছে। আ আসলে মাত্রা বোঝাটা অনেক জরুরি। আমাদের হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই কালচারে দেখো একসময় আমরা হচ্ছে একটা যৌথ ফ্যামিলিতে হুম, ছিলাম। আমরা সবাই সবকিছু শেয়ার করলাম। আস্তে, আস্তে যত আমরা পার্সোনাল স্পেস বোঝা শুরু করলাম, হুম, আবার প্রাইভেসি ইম্পোর্টেন্ট, আমার একটা পার্সোনাল স্পেস থাকতে হবে, আমার একটা পার্সোনাল ফ্রিডম রয়েছে। যখন থেকে কিনা এই আইডিয়াগুলো আমাদের ভেতরে আসা শুরু হলো, তখন থেকে আমরা আস্তে, আস্তে একটা ডিসট্যান্স আমরা তৈরি করলাম। এখন এই পার্সোনাল ফ্রিডমটা এখনো প্রয়োজন। প্রবলেমটা যে জায়গায় হয়েছে, আমার পার্সোনাল ফ্রিডম প্রয়োজন, প্রাইভেসি প্রয়োজন, স্পেস প্রয়োজন। এই প্রয়োজনটা মেটানোর জন্য আমি কতটুকু স্পেস আমি ব্যবহার করব। হুম, অর্থাৎ আমার পার্সোনাল বাউন্ডারি কতটুকু হবে। সমস্যা হচ্ছে আমরা ওই বাউন্ডারিটা ভুলে যাই। তাই আমাদের যেমন সময়ের সাথে, সাথে ওই পার্সোনাল বাউন্ডারি নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে হবে। একই সাথে আবার বাবা-মার সাথে কিন্তু আবার সম্পর্কের জায়গাটাকেও হেলদি রাখতে হবে। এইটা আসলে একটা ব্যালেন্সড ওয়েতে কাজ করতে হয়। যে আমি তাদের সাথে আমার ২ টা সত্তা থাকবে। যে একটা সত্তা তার সাথে অ্যাটাচড থাকবে। আরেকটা সত্তা সেটা আমার ইন্ডিভিজুয়ালিজম, আমার যেটা ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স সেটাকে প্রমোট করবে। এবং এই জায়গাতেই দুটোকে প্যারালালি আসলে মেইনটেইন করতে হবে। আমরা অনেক কিছুকেই বাইনারি ধরি। হুম, হুম, হুম। হয় আমার পার্সোনাল সত্তা থাকবে, নয় আমি মামাজ বয় হব। বিষয়টা এরকম না। কিছুটা মোমেন্টে আমার অ্যাটাচমেন্ট থাকবে। প্লাস প্যারালালি হুম, আমার একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিও থাকবে, যাতে করে আমি আমার লাইফে আসলে ডেভেলপ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। এই এক্সাম্পলটা আমি আগে কোথাও দেই নাই। সেটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির তোমার বন মানুষ আছে। আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। যে বন মানুষগুলো হচ্ছে ২ টা করে বাচ্চা জন্ম দেয় হুম, সবসময়। মা বন মানুষ, সে একটা বাচ্চাকে অনেক ভালোবাসে। যে বাচ্চাটাকে সে খুব ভালোবাসে, সে ওই বাচ্চাটার জন্য সুন্দর করে বনে ঘর বানিয়ে দেয়। হুম, তাকে ফলমূল এনে দেয়, শিকার করে খাবার দিয়ে তাকে খাওয়ায়। মাঝে, মাঝে তাকে খুব ভালোবেসে আদর করে জড়ায় ধরে রাখে। আরেকটা বাচ্চাকে সে কাছেও টেনে নেয় না, হুম। তাকে ভালো ঘরও বানিয়ে দেয় না, ফলমূলও দেয় না, শিকার করাও শেখায় না। আ তাকে কিভাবে দৌড়াতে হয় বা কিভাবে পুরো বনটা চিনতে হয়, হেল্প করে না। পরবর্তীতে একসময় দেখা গেল মা গরিলাটা বা মা বনমানুষটা যেই বাচ্চাটাকে সে বেশি আদর করত, সেই বাচ্চার আয়ু যেই বাচ্চাটাকে একদমই হেল্প করা হয়নি, তার চেয়ে কমে যায়। এর কারণ হচ্ছে মা তাকে দিনের পর দিন ওই যে ফলমূল এনে দিয়েছে, হুম, সে ফলমূল খোঁজা শেখেনি। রাইট। তাকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে তার থাকার জায়গা, সে ওটা বানানো শেখেনি। শিকার করে এনে দিয়েছে, সে শিকার করা শেখেনি। এই কারণে সে আসলে কিন্তু তার জায়গা থেকে সেই ক্যাপাসিটিটা তার ডেভেলপড হয় না। অন্যদিকে যেই বাচ্চাটা সে নিজে থেকেই বাধ্য হয়ে তাকে ফলমূল খুঁজতে হয়েছে, শিকার করতে জানতে হয়েছে, দৌড়াতে জানতে হয়েছে, সে কিন্তু শিখে যায়। এবং এটা বলা হয় যে ওই বন মানুষের বুক আসলে অনেক বেশি স্ট্রং, অনেক শক্ত।
তাই তারা তাদের ওই নতুন জন্ম হওয়া বাচ্চাটাকে যখন জন্মের পর অনেক ভালোবেসে, অনেক জোরে বুকে চেপে ধরে, এটা ওই বাচ্চার ক্ষতি করে। যার জন্য সে আর তখন ফিজিক্যালি স্ট্রং হতে পারে না। কারণ যেই বয়সে তাকে এত শক্ত করে বুকে চেপে ধরা হয়, ওই বয়সে আসলে বাচ্চাটা সেই স্ট্রেংথ নেওয়ার মতো তার ক্যাপাসিটি থাকে না। এই স্টোরিটা আমি আসলে এই কারণেই ফিল করি, এখানে এই ২ টা গরিলার একটাও যাতে, বা এই ২ টা বনমানুষের একটাও যাতে এটলিস্ট আমি আমার লাইফে যাতে না হই। অর্থাৎ আমার সন্তানকে যাতে আমি ওভার ভালোবাসা দিয়ে ডিপেন্ডেন্টও করে না ফেলি, আবার তাকে আমি একদমই দেখলামই না, তাকে আমি ফুল ছেড়ে দিলাম নিজেরটা নিজে করে খাও। না, এটাও যাতে না হয়। আমাকে একটা মধ্যম পন্থায় যেতে হবে। ইসলাম আমাদেরকে কিন্তু সবসময় বলে কোনো কিছুতেই এক্সট্রিম লাইনে না যেতে। মধ্যম পন্থা, আমার কাছে ইসলামের এই নলেজটা অনেক, অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল লাগে। আমাদেরকে ইসলাম সবসময় বলে মধ্যম পন্থায় থাকতে, এবং মধ্যম পন্থার রূপক অর্থটা লাইফের অনেক জায়গাতেই আসলে এপ্লাই করা যায়। এটা তার মধ্যে একটা। তাকে আমি ইন্ডিপেন্ডেন্স দিব, তাকে আমি টেক কেয়ার করব। ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি তার মানে এই না তাকে আমি একদমই টেক কেয়ার করব না। আবার তাকে আমি এতটাই কেয়ার করব না যে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে। দুটোই রাখতে হবে, মাঝপথে আমাদের হাঁটতে হবে যাতে সে দুটোই পারে। আচ্ছা ভাই, আহ, এই যে দূরত্বের ব্যাপারটা নিয়ে কথা হলো, আমার এখানে সবসময় মনে হয়েছে যে এই যে পরিবারের সাথে দূরত্ব, বাবা মার এই কমপ্লেনটা অনেক বেশি আসে যখন দেখা যায় যে সন্তানেরা স্কুলে যায় এবং মোটামুটি হাই স্কুল, যেটা ক্লাস 9, 10, 11, 12 স্কুল বা কলেজ, এই সময়টা। এবং আমার কাছে সব থেকে মনে হয় যে সব থেকে বেশি কমপ্লেন সেই সময়টাতে আসে। তো সেক্ষেত্রে আমি যখন কিছু বাবা মার সাথে নিজে কথা বলেছি, আমার ফ্রেন্ডদের বাবা মাই হতে পারে, আমি দেখেছি তাদের কমপ্লেনটা এরকম হয় যে আমার ছেলে মেয়ে কাদের সাথে মিশে, তাদের কি সমস্যা হচ্ছে এগুলো আমাকে বলে না, আমার সাথে কথা বলে না। এই জায়গাটাতে আপনি আসলে কি মনে করেন, স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে হেল্প করেন, বা স্টুডেন্টরা আপনাদের কাছ থেকে কিভাবে হেল্পটা পেতে পারে, তারা কি ধরনের সমস্যা নিয়ে আসলে আসে? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, যে যখন আমরা খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন এ থাকি, আমরা সবসময়ই মনে করি নাম্বার 1 সলিউশনটা ফ্যামিলিতে বাবা-মার কাছ থেকে আসবে। সেটাই। যদি ফ্যামিলি থেকে সেই সলিউশনটা পাওয়া না যায়, সেকেন্ড সলিউশনটা আসা উচিত যে এডুকেশনাল ইনস্টিটিউশনে আমি পড়াশোনা করছি, যে টিচারের সাথে আমি আছি, তার কাছ থেকে। সেটাও যদি না আসে, থার্ড সলিউশনটা আসা উচিত প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনো না কোনো একজন রেশনাল হুম। আঙ্কেল, আন্টি, খালা, চাচা, মামা, মামি এরকম কেউ না কেউ আছে। যেখানে একটু কুল মাইন্ডেড হন। প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। সো যেটা ওয়ে হতে পারে, আমার সন্তান সে আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না, সে তার স্কুলেও শেয়ার করতে চাচ্ছে না। ওকে, আমি বুঝতে পারতেছি আমার সন্তান সে কোথাও স্ট্রাগল করতেছে। ওয়াই নট, সে তো আমার ছোট ভাই যে তার সম্পর্কে মামা হয়, তার সাথে তো সে অনেক ফ্রি। ওয়াই নট সে তার সাথে শেয়ার করুক। সেটাই। ফ্যামিলির ভেতর থেকে এটা সেকেন্ড লেয়ারের কিন্তু সলিউশন। সো আইদার প্যারেন্টস, টিচার, অথবা অন্য কোনো রেসপন্সিবল সিনিয়র রিলেটিভ, সে তাকে হেল্প করতে পারে। এই ৩ টা জায়গা থেকেও যদি সে আসলে সমাধান না পায়, তখন আমি তাদেরকে বলব যে হ্যাঁ, আপনার যদি মনে হয় ইউ ওয়ান্ট টু টক টু আস, উনি আমাদের সাথে বসতে পারেন, বা ওই মানুষটা। এখানে কিন্তু আমরা সব সমস্যার সমাধান করি না। আমরা অনলি সমাধান করি স্কিল ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং এবং রিলেশনশিপ রিলেটেড যত ধরনের কমপ্লিকেশন আছে। আমরা যেটা করি, আমরা একটা মানুষের সাথে যখন আমাদের ১ম আলোচনা হয়, বা ১ম যখন আমাদের ডিসকাশন হয়, আমরা তাদেরকে আগেই বলে নিই যে দেখেন, আমার কিন্তু ১ম এ কাজ হচ্ছে আপনাকে ভালোমতো চেনা। হুম। সো আপনি যখন আমার সাথে কথা বলবেন, আপনার গুছিয়ে কথা বলতে হবে না। আপনি যদি গুছিয়ে আমাকেই বলতে পারতেন, আপনি অনেক সমস্যা নিজেই সমাধান করে ফেলতে পারতেন। সেটাই। সো আমরা তাদেরকে বলি যে আপনি আপনার মতো করে কথা বলুন। আপনার গুছিয়ে বলতে হবে না। পরের কথা আগে আসতে পারে, আগের কথা পরে আসতে পারে। অনেক কথার পরে আপনি আসল কথায় ঢুকতে পারেন। কোনো সমস্যা নাই। লাইফটা এরকমই। এতই যদি সহজ হতো প্রকাশ করা, তাহলে তো অনেক সমস্যাই সমাধান হয়ে যেত। আমরা জাস্ট তাদেরকে এইটা বলি যে দেখেন, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার শুরুতে আপনার কাছে আমার একটাই প্রত্যাশা, আমাকে হেল্প করেন আমি যাতে আপনাকে চিনতে পারি ভালোভাবে। সেটাই। আমি আপনাকে প্রপারলি জানতে চাই, এবং কনসিডার মি অ্যাজ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস। তাহলে আই ক্যান হেল্প ইউ। আমি শুরুর দিকে যখন বিভিন্ন ইন্ডিভিজুয়ালদের সাথে আমি বসতাম, ইভেন এখনো যখন আমরা বসি, আমরা সাধারণত কারো সাথে বসার সময় খুব সমস্যা না হলে আমরা কখনোই তাকে থামাই না কথা বলার সময়। আচ্ছা। আমাদের একেকটা মিনিমাম ডিসকাশন সেশনের ডিউরেশন ১.৫ ঘন্টা। ওকে।
আমরা এবং এর ভেতরে 80% টাইম অর্থাৎ ১ ঘন্টা ১০ মিনিট মিনিমাম আমরা তাকে অ্যালাউ করি তাকে কথা বলতে। আমাদের শুধু কাজ আগে শোনা। সো আমরা তাকে অ্যালাউ করি কথা বলতে। প্রত্যেকটা মানুষ সে তার অতীতের যতটুকু আমাদের সাথে শেয়ার করতে চান, তিনি শেয়ার করেন। এর পরবর্তীতে আমরা তার কাছ থেকে জানতে চাই তার প্রত্যাশাটা কী? হুম। উনি কি প্রফেশনালি ভালো করতে চাচ্ছেন? উনি কি তার ফ্যামিলি লাইফটাকে আরেকটু ভালো করতে চাচ্ছেন? ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোনো ইস্যুস উনি জানতে চাচ্ছেন? আমরা ওইটা অনুযায়ী তাকে হেল্প করি। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। এতক্ষণ তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তোমাকে প্রশ্ন করি। তুমি নিজেকে ইন্ট্রোভার্ট মনে করো নাকি এক্সট্রোভার্ট? এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট। আ যখন মনে করো তুমি কোনো একটা জায়গায় কাজ করতেছো, ডিসিপ্লিন তোমার আনতে হবে একটা জায়গায়। তোমার খুব রাগ করে কথা বলা লাগবে। স্ট্রিক্টনেস দেখাইতে হবে। পারবা সেটা দেখাইতে? কারেন্ট নেচারে সম্ভব না। এই যে এক্সাক্টলি আমি যেমন এটা কিন্তু তুমি জানতাম না। এক্সাক্টলি এরকমই একজন আমরা ক্লায়েন্টকে পাইছি। যিনি একটা অফিসে খুব রেসপন্সিবল পজিশনে থাকেন। খুব সফট টোনে কথা বলেন। হুম। সফট টোনে কথা বলার পরবর্তীতে দেখা যায় উনার কথা অনেকে শোনে না। স্টাফরা অনেকে উনাকে ভ্যালু দেয় না। এবং উনি যে একজন অফিসার লেভেলের মানুষ, এখন স্টাফ যদি তাকে সেই প্রপার ডিগনিটি বা রেসপেক্ট যদি না দেয়, এটা কিন্তু উনার জন্য খুব খারাপ লাগার। সেটাই। সো দেখা গেল আমাদের একটা ফুল ডিসকাশনের সামারি ছিল এইটাই। যে উনি যেই অফিসে আছেন, ওই মানুষটা খুবই কোয়ালিফাইড কিন্তু একটু শাই টাইপের। বেশি জোরে কথা বলেন না। খুব সফট টোনে কথা বলেন। ডিসিপ্লিনারি ইস্যুতে উনি রাগ করতে পারেন না। মাঝে, মাঝে কিন্তু স্ট্রিক্ট অর্ডার দিতে হয়। উনি হ্যাঁ। কিন্তু আসলে ওই রাগ করতে পারেন না। এটার সলিউশনটা আসলে কিভাবে হবে? এটাই যেমন উনার সাথে একটা ওয়ান টু ওয়ান কোচিং এর ১ ঘন্টার সামারি ছিল এইটা। সো আমি উনার সাথে একটা আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করি। ঠিক আছে? কিভাবে শেয়ার করি? যেমন আমাকে দেখে আমি জাস্ট এই ড্রেসটা চেঞ্জ করলে আমাকে একটা স্কুল গোয়িং বয় মনে হবে। স্কুল বা কলেজ গোয়িং ও অনেকে মনে করে না, স্কুল গোয়িং বয় মনে করে। এবং আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ট্রেনিং এবং কনসালটেন্সির কাজগুলোতে যাই, বিভিন্ন হাই প্রোফাইল ইভেন্টস গুলোতে আমি যখন যাই, তখন দেখা যায় সেখানে গিয়ে আমাকে কিছু, কিছু প্রতিষ্ঠানে আমাকে ডিরেক্টলি রিসিভ করে হচ্ছে যারা সেখানকার টপ এমপ্লয়ি তারা, যারা আমাকে ইনভাইট করেছে। সেটাই। আবার দেখা যায় কিছু, কিছু প্রতিষ্ঠান রয়েছে তারা হয় ইনিশিয়াল আমাকে রিসিভ করে কোনো একজন স্টাফ। ওই স্টাফরা শুরুতে বুঝতেই পারে না যে আমার মতো একটা মানুষকে কেন তার টপ বসের রুমে নিয়ে যাওয়া লাগবে। সেটাই। সে আমাকে কিন্তু ওইরকম একটা ডিসরেসপেক্টেড টোনে করে। ১ম এ অনেক জায়গায় দেখে ভাবে আমি হয়তো চাকরি খুঁজতে গেছি সেই প্রতিষ্ঠানে। এইরকমও ভাবে। কারণ আমি যদিও ওইখানে যাচ্ছি কনসালটেন্সি রোলে, হ্যাঁ। দে হায়ার্ড মি। তারপরে আপনি কি চাকরি খুঁজতে আসছেন? উনার সাথে আপনার দেখা? মানে দেখা করতে হবে কোম্পানির মালিকের সাথে। সো এবং তাদের অনেকেরই কিন্তু টোনটা ওইরকম হয় একটু আন্ডারমাইনিং বা ডিসরেসপেক্টেড। সো আমি এক্সাম্পলটা দিলাম। আমি নিজেও অনেক সফট টোনে কথা বলি হুম। এবং অনেক সময় আমাকেও ডিসিপ্লিনারি ইস্যুজে স্ট্রিক্ট ভয়েসে কথা বলতে হয়। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আমি ওই মোমেন্টগুলোতে আসলে আমি কিভাবে ডিল করি। কিছুদিন আগে আমি এরকম একটা খুব কি বলে? খুব ডিগনিটরিজরা আছেন, এরকম একটা প্রোগ্রামের আমি ডিনারের দাওয়াতে গিয়েছিলাম। ওকে। গোল করা একটা টেবিল। আমি বসে আছি সেখানে। তখন ফরমাল ড্রেস ছিল না। ইনফরমাল বলতে তাও ক্যাজুয়াল, স্মার্ট ক্যাজুয়াল যেটাকে বলে সেরকম ড্রেস ছিল। ওখানে অন্যান্য আরো অনেক অফিসাররা ছিল। সো গোল করে থাকা ওই টেবিলে আমাদের যারা ওইখানে সার্ভ করতে আসছিলেন ওয়েটাররা। সো আমি ইউজুয়ালি ওয়েটারদেরকে আমি খুব সম্মান করি তাদের এই কাজগুলোর জন্য। কারণ তারা আমাদেরকে সার্ভ করতেছে। আমরা যখন একটা প্রতিষ্ঠানে কনসালটেন্সি অফার করি আমরা তাদেরকে সার্ভ করি। অবশ্যই। তারা আমাদেরকে সেরকম সার্ভ করতেছে। আমি তাদেরকে আসলে এরকম দৃষ্টিকোণ থেকে দেখি। তো দেখা হলো আমি ওই গোল করা টেবিলে বসে আছি, উনি সার্ভ করতে আসবেন। উনি এসে আমার চেয়ারটা ধাক্কা দিয়ে, পা দিয়ে ধাক্কা দিয়ে সার্ভ করতে আসছে। মানে মূল জিনিসটা হচ্ছে কি, অন্যান্য টেবিলে যারা বসা, তাদের দেখেই সিনিয়র মনে হয়। আমাকে তো দেখেই সিনিয়র মনে হয় না। এই কারণে উনি যখন আমার টেবিলে আসছেন সার্ভ করতে, আমি তখন এইখানে বসা ছিলাম, এরকম বসা। উনি আমার এই সাইড দিয়ে চেয়ার ধাক্কা দিয়ে, "সরেন দেখি" এই বলে সার্ভ করতে গেছে। সার্ভ করে ওইটা রেখে সে দৌড়ায় চলে গেছে। এবং তার ইয়াটা ছিল সে হাত দিয়েও আমার চেয়ার ধাক্কা দিছে, সে পা দিয়েও আমার পাটাকে সরায় দিছে, যাতে সে ঢুকতে পারে। আমি বুঝলাম যে এটা একটা হাইলি ডিসরেসপেক্টফুল ম্যানার। অবশ্যই। এখন আমি তো খুব সফট টোনে কথা বলি। আমার তো পার্সোনালিটি খুব ভালো। আমি তো পজিটিভ থিংকিং নিয়ে কথা বলি। এর মানে কি এই যে মহাত্মা গান্ধীর মতো কেউ আপনাকে একটা চড় দিবে, আপনি আরেক গাল বাড়ায় দিবেন? না। আমরা কিন্তু পজিটিভ থিংকিং নিয়ে যখন কথাগুলা বলি এর মানে কিন্তু এই না আপনার ওপরে অত্যাচার হচ্ছে আপনি ওটা মেনে নিবেন।
এখন দেখেন ওইখানে পরিবেশ পরিস্থিতি আমার মর্যাদা অনুযায়ী আমি কিভাবে উনাকে আমার সেই ভ্যালুটা দেখাইছি। উনি যখন এরপরে আসছে সার্ভ করতে, ওনাদের বেশিরভাগেরই নেম ট্যাগ লেখা থাকে। ওনারটাই নেম ট্যাগ লেখা ছিল না। আমি ওনাকে জিজ্ঞেস করছি, "আপনার নাম কি?" হুম। এই যে আপনার নাম কি? এই কোয়েশ্চেনটা হচ্ছে অথরিটেটিভ কোয়েশ্চেন। রাইট। তুমি কি বুঝতে পারছ? হুম, হুম, হুম। তখন আমি কিন্তু তারে শান্টিং দিচ্ছি না। আমি ঝাড়ি দিচ্ছি না তাকে। কিন্তু যখনই আমি তাকে প্রশ্ন করছি, "আপনার নাম কি?" একটা প্রশ্নে কিন্তু সে বুঝতে পারল আমার রেসপেক্ট এবং ইয়ার জায়গাটা কোথায়। যখন এ করছে সে কিছুক্ষণ তাকায় ছিল। হুম। কারণ সে এই কোয়েশ্চেনটা সে আমার কাছ থেকে এক্সপেক্ট করে নাই। অ্যাবসোলিউটলি। কিছুক্ষণ পজ হলে আমি তাকে বলছি, "আমি আপনার নাম জিজ্ঞেস করছি। আপনার নাম কি?" সে খুব অস্ফুট স্বরে তার নাম বলল। আমি বললাম, "না, আপনি স্পষ্টভাবে বলেন আপনার নাম কি?" আমি কিন্তু তাকে বলি নাই। উনি কারণ ততক্ষণে সেও বুঝছে সে কি করছে আমার সাথে। রাইট। এটা ইয়া করার পরবর্তীতে আমি বললাম, "দেখেন, এখানে চারপাশে যারা আছে, everyone is an officer. You are serving officers. So your service would be of that standard." রাইট। আপনি এখানে একটা মানুষকে ধাক্কা দিয়ে তো এইভাবে আপনি সার্ভ করতে পারেন না। ঠিক আছে? সো এই যে আপনার নাম কি? এই ইনিশিয়েটটুকু এইটাই না অনেকে আসলে করতে পারে না। আমি এক্সাম্পলটা দিলাম এই কারণে, আমাদের অনেক সময়ই প্রফেশনাল লাইফে উই শুড ইনিশিয়েট আ ডিসকাশন দ্যাট শোজ দ্যাট ইউ হ্যাভ দ্য অথরিটি। রাইট। ইউ আর ইন চার্জ। এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা তাদেরকে শিখায় দেই। এটা যেমন একটা ছোট্ট এক্সাম্পল। তাহলে আমি তো এক্সাম্পল দিলাম। উনি উনার সাইডে এটাকে আসলে কিভাবে এপ্লাই করবেন আমার তো তাকে সেটাও বুঝায় দিতে হবে। সেটাই। ৩ টা আছে, আমি তোমাকেও বুঝাই দিই। এখানে ৩ টা স্পেসিফিক পয়েন্ট আছে। হুম। যখন তোমার ডিসিপ্লিনারি কোনো একটা ইস্যুতে সিন ক্রিয়েট না করে, দেখো সিন ক্রিয়েট করলে তুমি চিপ হয়ে যাবা। তুমি সিন ক্রিয়েট করতে পারবা না। যখন তুমি একটা খুব রেসপেক্টেবল পজিশনে আছো। সেরকম একটা জায়গায় তোমার ৩ টা জিনিস এনশিওর করতে হবে। হুম। 1, তোমার ভয়েস টোনের উপরে কন্ট্রোল থাকতে হবে। রাইট। তুমি খুব দ্রুত কথা বলবা না, খুব স্লোলি বলবা না। বাট এমনভাবে বলবা তোমার প্রত্যেকটা কথায় তোমার অথরিটি এটা ফুটে উঠবে। এইখানে তোমার স্পিড, ভলিউম ২ টাই ম্যাটার করে। ওকে। বুঝতে পারছো? জি। যেমন আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেই। যখন তুমি একটা রেসপেক্টেবল প্রফেশনে আছো, সেই মুহূর্তে তোমাকে কেউ দূর থেকে ডেকে এভাবে ইশারা করে তোমাকে ডাকতে পারবে না যে, "আসেন এইদিকে।" তোমার রেসপেক্টের কারণে সে তোমার কাছে আসবে, এসে তোমাকে সে বলবে। বুঝতে পারছো? রাইট। সেক্ষেত্রে কেউ যদি তোমাকে ডাকে, আমাকে কেউ ইউজুয়ালি ডাকলে আমি আই কনট্যাক্ট করে তাকে এদিকে আসতে বলি। আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না, এখানে এসে বলেন। দেন সে বুঝে তার ওইখান থেকে এই পর্যন্ত আসা উচিত। বুঝতে পারছো? হুম। এই মর্যাদাটা তোমার আসলে অ্যাচিভ করে নিতে হবে। সো ১ম যে জায়গাটা ভয়েস টোন, স্পিড এবং ভলিউম ফুল তোমার যাতে কন্ট্রোলে থাকে দ্য মোমেন্ট ইউ আর গিভিং অ্যান অথরিটেটিভ স্টেটমেন্ট। সেকেন্ড ওয়ান তোমার আই কনট্যাক্ট। যখন ইউ আর ইন চার্জ, তোমার আই কনট্যাক্ট কখনো লুকোচুরি খেলবে না। তুমি বুঝতে পারছো? হুম। তখন তুমি তার চোখের দিকে তাকায় কথা বলবা। ডিরেক্টলি। তুমি চোখের দিকে তাকায় কাউকে শান্ত স্বরেও যদি কথা বলো, ইট উড ক্রিয়েট দ্যাট ইউ আর কনফিডেন্ট। রাইট। ঠিক আছে? থার্ড ওয়ান যেটা, এটা হচ্ছে তোমার হ্যান্ড জেস্চার এবং তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ। তোমার নিজের উপরে যাতে নিজের কন্ট্রোল থাকে। ঠিক আছে? যখন তুমি একটা মানুষ সে দোষ করেছে বা একটা মানুষ সে এই জায়গায় সে তোমাকে ডিসরেসপেক্টেড করেছে। তোমার তো এটা তাকে বুঝাইতে হবে যে ইউ ক্যানট ডু দিস লাইক দ্যাট। ঠিক আছে? এইভাবে মানে তখন তোমার টোনটা হবে ঐরকম। আমি কিন্তু ছোট বাচ্চাদের মতো এটা বলি না, "আপনার নাম বলেন, আপনার নামে বিচার দিব।" না। যখন I asked his name তখনই সে বুঝছে আমার ওই অথরিটিটা আছে। হুম। কিছু জিনিস একটা সেন্টেন্স দিয়ে বুঝায় দেওয়া যায়। সো এই ধরনের আমাদের অনেকেরই থাকে কি, আমরা অনেক সময়ে ছোটবেলা থেকে এটা হয়। তুমি যদি স্কুল লেভেলে বুলিড হও, প্রফেশনাল লেভেলে বুলিড হওয়াটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিবা। এক্সাক্টলি। তুমি তোমার কলেজ লেভেলে যদি তোমার ফ্রেন্ড দ্বারা ইনসাল্টেড হও, তোমাকে অন্য কেউ একজন ডিসরেসপেক্টেড ফিল করালে তুমি ওটাকে নরমালাইজ করে নিবা। তুমি জাস্টিফাই করে নিবা। আমার সাথে এরকমই তো হওয়ার কথা। অভ্যাস হয়ে গেছে। এখন আর গায়ে লাগে না। না, ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ অ্যান্ড ইউ শুড চেঞ্জ ইউরসেলফ। এটা বলা হয় কি জানো?
যখন কেউ তোমার সাথে প্রথমবার খারাপ ব্যবহার করে, এর মানে হচ্ছে এটা তার লেসন কিভাবে বিহেভ করতে হয়। কেউ যখন সেকেন্ড টাইম তোমার সাথে খারাপ ব্যবহার করে, এর মানে তুমি তাকে শিখাইছো তার সাথে তোমার কিভাবে ব্যবহার করা উচিত। ডু নট টিচ আদার পিপল টু মিসট্রিট ইউ। প্রথমবার কেউ যদি খারাপ ব্যবহার করে, ফরগিভ দ্যাম, প্লাস গিভ দেম দ্য লেসন তুমি কোন বিহেভিয়ারটা ডিজার্ভ করো। নইলে সে সেকেন্ড টাইম যে বিহেভিয়ারটা করবে ওইটা লেসনটা সে প্রথমবার তোমার সাথে খারাপ ব্যবহার করে পাইছে। সেটাই। বলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে। ভাই মানে আমার জন্য আসলে অনেক কিছু ছিল এই জায়গাটাতে, মানে অ্যাজ সেম প্রবলেম আমার সাথেও হয় অনেক সময়। ভাই মানে অথরিটেটিভ পার্সনদের নিয়ে তো অনেক কথা হলো, চাকরি বাকরি বসদের নিয়ে তো বলেন, চাকরি বাকরি যারা পাবে তাদের নিয়ে একটু বলেন। কারণ আমি দেখেছি বর্তমানে আসলে যারা কর্পোরেট ঢুকতে যাচ্ছে, চাকরিতে ঢুকতে যাচ্ছে, তারা ইন্টারভিউ ব্যাপারটাকে খুব ভয় পায়। তারা রিটেন নিয়ে খুব জাস্ট স্যাটিসফাই যে হ্যাঁ আমি করে করে ফেলবো। আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আমি দেখি যে টেকনিক্যাল স্কিল তো থাকবেই তার, ইন্টারভিউরা সব থেকে বেশি দেখেছে তার কমিউনিকেটিভ স্কিলটা আসলে কতটুকু। এবং এই জায়গাটাতে ভাই অনেক মানুষ বাদ যাচ্ছে। লাস্ট ইন্টারভিউটা যেটা হয় সেটা হচ্ছে যে কোম্পানি ডিরেক্টরদের সাথে, এবং তারা কিন্তু ভাই আপনার টেকনিক্যাল স্কিলটা দেখতে চায় না, তারা দেখতে চায় আপনি আসলে কতটুকু ইনহেরিটলি হচ্ছে কমিউনিকেট করতে পারেন। তো এই জায়গাটাতে ভাই ইন্টারভিউরা কি ভুল করে, তাদের জন্য কি সাজেশন ওকে, থাকবে? এবার একটা খুব মজার কাজ করি, সেটা হচ্ছে আমি তোমাকে ইন্টারভিউ রিলেটেড কয়েকটা প্রশ্ন আমি তোমাকে এখনই করব। তুমি ইয়েস। কিভাবে ইন্টারভিউ বোর্ডে অ্যান্সার দাও সেটা তুমি আমাকে এখানে দিবা, আমি তোমাকে ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশন এনে দিব। রাইট। ঠিক আছে? ওকে। আর ইউ রেডি? রেডি। নার্ভাস লাগতেছে? হ্যাঁ, একটু তো হ্যাঁ, নার্ভাস। ওকে, কোনো সমস্যা নেই। তোমার যদি নার্ভাস লাগেও, এই যে দেখো আমি ওয়ান বাই ওয়ান ধরে দেই। তোমার কেন নার্ভাস লাগতেছে আমি বলি, এর কারণ হচ্ছে তুমি প্রশ্নগুলো জানো না। রাইট। তোমার ভেতরে নার্ভাস লাগার আরেকটা কারণ হতে পারে, তুমি একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছো যেখানে তোমার 5টা রিকোয়ারমেন্ট দেওয়া, তুমি 3টা বা 4টা ভালো মতো ফিল আপ করো, তুমি 100% ফিল আপ করো না। এই জন্য তোমার নার্ভাস লাগতে পারে। তুমি কি ম্যাচ করতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। সবসময় মনে রাখবা, বাংলাদেশে যত ধরনের ইন্টারভিউ হয়, অধিকাংশ ক্ষেত্রে 100% ম্যাচিং নিয়ে কোনো ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে যাইতে পারে না। ওকে। 100% ম্যাচিং সবসময় হয় না। তুমি এখন একটা জায়গায় জব করতেছো, হ্যাঁ, তোমাকে যখন তারা রিক্রুট করছে, তখন তাদেরও কোনো না কোনো বেঞ্চমার্ক ছিল আমি কেমন ছেলে বা মেয়ে চাই। সেটাই। যখন অ্যাপ্লাই করছিলা তখন তোমার কি মনে হয় তুমি 100% তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করতা? না, কিছুটা ম্যাথ ছিল তাই আমি এপ্লাই করে ফেলেছি। এক্স্যাক্টলি। কিছুটা ম্যাচ ছিল তুমি অ্যাপ্লাই করে, বাকিটা তুমি অপরচুনিটি ক্রিয়েট করছো। এই কারণে আমি তোমাকে যেটা বলবো, ইন্টারভিউ বোর্ডে কখনোই ওই চিন্তা যাতে তোমাকে নার্ভাস না করে। ওকে। কারণ 100% ম্যাচ করাটা 100% ম্যান্ডেটরি না। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। মনে করো আমি একটু কেস দিয়ে দিই, আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে। সফটওয়্যার কোম্পানি থেকে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির জন্য আমরা সফটওয়্যার ডেভেলপ করি, যেটা আমাদের ফিউচারে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে হেল্প করবে। সো আমরা ধরে নিই আমরা মিনিস্ট্রি অফ হেলথের জন্য আমরা সামনে কিছু সফটওয়্যার আমরা ডেভেলপ করব, যেখানে মানুষজন মেডিকেল রিলেটেড ইনফরমেশন এবং সরকার কোন কোন ধরনের মেডিকেল সার্ভিসেস দিচ্ছে সেই তথ্যগুলো তারা জানতে পারবে। এইটার জন্য উই নিড সাম এক্সটার্নাল এক্সপার্ট যারা আমাদেরকে সেই সফটওয়্যার ডেভেলপমেন্টে হেল্প করবে। তুমি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস। ঠিক আছে, কেস বুঝছো? টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এরকম প্রশ্ন পেলে প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে সবাই, আমি নিজেও ঘাবড়ে যাই যে বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো, প্রশ্ন তো এই যে ইংরেজিতে ভেরি বলবো। গুড, প্রশ্ন ইংলিশে করেছি, অ্যান্সার ইংলিশে দিবা। ওকে। তুমি এখন বাংলাতেই দাও কারণ আমাদের অডিয়েন্স বাংলায়। বলো। ঠিক আছে। আমার নাম অর্ঘ্য অর্পণ দাস। আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। আমি বিগত XYZ ৩টা কোম্পানিতে ৫ বছর কাজ করেছি, এবং আমার আমি এখন যে কোম্পানিতে আছি তারা আসলে হেলথ সেক্টরে কাজ করে। তারা সরকারি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। আমি সেগুলোর ভিতরে অমুক প্রজেক্টে কাজ করেছি যেখানে আমার রোল ছিল আমি ক্লায়েন্টদের সাথে কথা বলেছি। আমি ক্লায়েন্টদের থেকে রিকোয়ারমেন্ট গ্যাদার করেছি। সেই অনুযায়ী আমি সেখানে ডেপুটি টিম লিড হিসেবে কাজ করেছি, এবং পুরো টিমের মাঝে আমার যে কাজ রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ডিস্ট্রিবিউট করা, তাদের টেকনিক্যাল কী হেল্প লাগবে সেই জিনিসগুলো করেছি, এবং তাদের থেকে আমি রিকোয়ারমেন্ট গ্যাদার করেছি। সো আপনাদের রিকোয়ারমেন্টের সাথে আমি মনে করি যে আমি পারফেক্টলি ম্যাচ করি, বিকজ আপনারা যেরকম লোক খুঁজছেন আমি আসলে সেই ফিল্ডে কাজ করে এসেছি। তোমার অ্যান্সার খুবই ভালো হয়েছে। চাইলে তুমি এই গেস্টের আসনে বসতে পারো, আমি হোস্ট এরিয়াতে গিয়ে তোমাকে আমি প্রশ্ন করতে পারি। এত ভালো হইছে। এখন আমি তোমাকে এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে আমি সাজায় দেই। হ্যাঁ। দেখো, আমি তোমাকে কনটেন্ট দিয়ে দিতে পারবো না। তোমার লাইফে যা করছো সেটা তোমার সম্পদ, সেটা তোমারই বলতে হবে। সেটাই।
এটাকে আরো সুন্দর করে যেভাবে বলা যায়, তুমি যেটা লাস্টে করছো আমি অলরেডি আপনাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করি। ডিরেক্ট তাদের জন্য ডট কানেক্ট করে দেওয়ার দরকার নাই। ওকে। দে আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে? তারা ডট কানেক্ট করবে। তোমার ভাবটা থাকবে এরকম। তুমি অর্গানিক্যালি নিজেকে ইন্ট্রোডিউস করতেছো। ওকে। তারা বুঝে নেবে আরে এই ছেলের সাথে তো আমরা যেরকম ছেলে খুঁজতেছিলাম রাইট। তার অনেক ম্যাচ আছে। অ্যান্সারটা যেরকম হতে পারে সেটা তুমি অনেকটাই দিয়ে দিয়েছো যে আমি আমার নাম অর্ঘ্য। আমি এরকম একটা ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করে এসেছি এবং আমার একাডেমিক এবং প্রফেশনাল লাইফ থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলের এই স্টেজের এই স্কিল এতদিন কাজ করে আমার শেখার সুযোগ হয়েছে। ওকে। সো আরেকটু স্পেসিফিকেশন, রাইট। ঠিক আছে? তোমাকে যেই জায়গায় নিচ্ছে ওই রিলেটেড স্পেসিফিকেশন নিয়ে আসবা। ৩টা জিনিসের সাথে ম্যাচ করতে হয়। পার্সোনালিটি, স্কিল, টাস্ক। ওকে। তাদের এগুলো সব জব ডেসক্রিপশনে লেখা আছে। হুম। সো যখন বলতেছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এর মানে এই না তারা সত্যি তোমার সম্পর্কে জানতে চায়। তারা আসলে জানতে চায় তুমি কি তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করবা কিনা। এই কারণে রাইট। তুমি অ্যান্সারটা এরকম হতে পারে যেমন সেম জায়গায় যদি আমাকে মনে করো কনসালটেন্সি, আমি তো তোমার সফটওয়্যারে এত কিছু আমি বলতেও পারবো না। রাইট। সেম টাইপের মনে করো আমার এরকম একটা মিনিস্ট্রির সাথে আমার কনসালটেন্সির একটা কাজের জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানেও আমাকে জিজ্ঞেস করছিল টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমি চাইলেই সেখানে বলতে পারি যে আমি অনেক ভিডিও বানাই ইউটিউবে, বাট দ্যাট ইজ নট রেলেভেন্ট। আমি তখন তাদেরকে বলেছি আমি বিভিন্ন গভর্নমেন্ট, প্রাইভেট এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এমপ্লয়ীদের আমি স্কিল ডেভেলপমেন্টের কাজ করি এবং এটার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যাই। তাদের ওপরে আমরা রিসার্চ করি, তাদের পারপাস দেখি এবং তাদের কারেন্ট স্কিল এবং পারপাসের ভেতরে গ্যাপ কতটুকু সেটাকে আইডেন্টিফাই করে আমরা কাস্টমাইজড মেটেরিয়াল এবং ম্যাথোডোলজি আমরা ডেভেলপ করি। ওকে। কারেন্টলি আমি আমরা রিসেন্টলি আমরা প্ল্যান করেছি আমরা গভর্নমেন্টের এরকম মিনিস্ট্রির সাথে আমরা কাজ করব। সো সেটারই একটা অংশ হিসেবে আপনাদের সাথে আজকে আমার কথা বলার সুযোগ হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? ওকে, পুরো ব্যাপারটা ওকে। সুন্দরভাবে তখন যেটা হবে জিনিসটা এরকম না, "স্যার আমি অলরেডি ম্যাচ করে আবার নিয়ে নেন। আপনি কেন শুধু সময় নষ্ট করতেছেন ইন্টারভিউ এ নিয়ে?" এরকম না। "স্যার আমি এগুলো আগে করেছি। আমার স্কিল এটা, আমার এক্সপার্টিজ এটা এবং স্যার আমাদের ইচ্ছা আপনাদের মতো কারো সাথে কাজ করার। ইচ্ছাটা প্রকাশ করো, দে উড কানেক্ট দ্য ডট।" ঠিক আছে? জাস্ট আমাদের যেটা আ টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এর ৩ টা কিওয়ার্ড জাস্ট আমরা ম্যাচ করে দিব। স্কিল, পার্সোনালিটি, ব্যাকগ্রাউন্ড। ওকে। ওকে? এবং একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমাকে মনে করো কালকে তোমার একটা এক্সাম হবে। হুম। তোমারে আমি আজকে এই কোয়েশ্চেন দিয়ে দিলাম। ওকে। তোমার কালকের এক্সামটা ভালো হবে না? হ্যাঁ। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কোয়েশ্চেন আগে থেকেই দিয়ে রাখছে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে জব ডেসক্রিপশন আর রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। ওকে। প্রত্যেকটা প্রশ্ন আইদার জব ডেসক্রিপশন থেকে করবে নয় রিকোয়ার্ড কোয়ালিফিকেশন থেকে করবে। সো কোয়েশ্চেন তোমার কাছে অলরেডি আউট করা আছে। তুমি জাস্ট ওইটার উপরে অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিয়ে তুমি যাও। ওকে। ঠিক আছে? আচ্ছা, হোয়াট আর ইউর স্ট্রেংথস? আমি মনে করি আমি একজন ভালো লিডার। আমার ভালো কমিউনিকেশন স্কিল আছে যেহেতু আমি থামায় দেই। এই হ্যাঁ। যে থামায় দেওয়া এটা হচ্ছে ব্যাড কমিউনিকেশনের একটা এক্সাম্পল আমি দর্শকদেরকে দেখাইলাম। প্লিজ এটা করবেন না। কিন্তু আমি কেন বললাম দেখো, যখন বলা হয় যে আপনার স্ট্রেংথে আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো। এর মানে কি আমি বিশ্বাস করলাম তোমার কমিউনিকেশন স্কিল ভালো। বরঞ্চ তোমার কমিউনিকেশন স্কিল কেমন ভালো এটা কিন্তু তোমার ওই পুরো ১৫ থেকে ২০ মিনিটের ইন্টারভিউ থেকেই আমরা বুঝে নিব। এটা ওকে। তোমার মুখে বলার কোনো প্রয়োজন নাই। বাট যখন তুমি তোমার কোনো একটা স্কিল নিয়ে কথা বলতেছো, দেখো আমরা ইন্টারভিউ বোর্ডে কমন মিস্টেকস কি হয়? একটা ছেলে সে ইন্টারভিউ বোর্ডে গেছে, গিয়ে সে বলতেছে, "স্যার আমি অনেক হার্ড ওয়ার্কিং।" তাকে জিজ্ঞেস করে এরপরে, "ওকে তোমার লাইফে তুমি হার্ড ওয়ার্ক করছো এটার একটা এক্সাম্পল দাও।" আর সে কোনো এক্সাম্পল পায় না। সে বলে, "স্যার আমি অনেক সিনসিয়ার আমার কাজের ব্যাপারে।" ওকে, তুমি যে তোমার লাইফে সিনসিয়ার ছিলা একটা এক্সাম্পল দাও। সে মুখে বলতেছে সে অনেক সিনসিয়ার, তার জিপিএ 3 এর নিচে। যেটা তার সিনসিয়ারিটি দিয়ে অ্যাচিভ করার কথা ছিল। সে মুখে বলতেছে হার্ড ওয়ার্কিং, কোনো এক্সাম্পল দিতে পারতেছে না। সে মুখে বলতেছে সে ক্রিয়েটিভ, কিন্তু সে এক্সাম্পল দিতে পারতেছে না। যখন তোমাকে আস্ক করা হচ্ছে, তোমার স্ট্রেংথ কি? হুম। তুমি যে কিওয়ার্ডটাকে ইউজ করছো, সেটার সাথে তোমার রিয়েল লাইফের একটা এক্সাম্পল তুমি কানেক্টেড রাখো। আচ্ছা। তুমি যদি বলো তোমার লিডারশিপ স্কিল ভালো, একটা এক্সাম্পল দাও। কবে, কোথায় তুমি তোমার লিডারশিপ স্কিল তুমি ডেভেলপ করেছো? ওকে। বুঝতে পেরেছ? কেউ বলতেছে প্রবলেম সলভিং স্কিল অনেক ভালো। অবশ্যই তাকে জাস্টিফাই করতে হবে। অলওয়েজ স্পিক উইথ এভিডেন্স। রাইট। তোমার লাইফের কোনো না কোনো আমি মনে করি আমার স্কিল ভালো। না। ইউ নিড টু গিভ দেম এভিডেন্স।
এভিডেন্স হচ্ছে তারা আসলে বুঝতে পারে। আর যদি দেখা যায় স্ট্রেংথের ভেতরে আসলে দুটো জিনিস ঢুকে, পার্সোনালিটিও আমার একটা স্ট্রেংথ, হুম। স্কিলও আমার একটা স্ট্রেংথ। যখন আমি স্কিলের কথা বলবো তখন আমার দুটো জিনিস অবশ্যই দেখাতে হবে স্ট্রেংথে। স্কিলটা আমি শিখলাম কিভাবে, অলরেডি আমি কোথাও এটাকে অ্যাপ্লাই করেছি কিনা, অ্যাপ্লাই করে থাকলে রেজাল্ট কি, এবং এর সাথে একটা কানেকশন ড্র করে দেওয়া যায় যে আমার এই স্কিল দিয়ে আপনি কিভাবে বেনিফিটেড হবেন। তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ। স্ট্রেংথস অনেকটা এইভাবে হচ্ছে ডিফাইন করা যায়। হোয়াট আর ইউর উইকনেস? বলো। চিন্তা কারো করি প্রতি মানসিক দুর্বলতা থাকলে ওইটা কিন্তু কোশ্চেনের অংশ না। হোয়াট আর ইউর উইকনেস, যেটা তুমি একটা প্রফেশনাল ইয়াতে তুমি বলতে পারো। হেল্প লাগবে ভাই। এই যে এক্স্যাক্টলি। এইখানে অনেকেই যেটা হয় তারা কিন্তু তাদের নিজেদের উইকনেসটা তারা আসলে বলতে পারে না। সেকেন্ড আরও একটা জিনিস হয়, অনেক সময় এমন কথারে তারা বলে উইকনেস, যেটার জন্য ওই উইকনেসের জন্য সে জবই পায় না। সে বলে, স্যার আমি অনেক স্ট্রেসে আসলে কাজ করতে পারি না। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আপনার এখানে আসা লাগবে না, কারণ উই নিড সামওয়ান যে কিনা স্ট্রেস নিতে পারবে। ঠিক আছে? এখন তাহলে ওই ক্ষেত্রে আসলে উইকনেসটাকে কি বলা যায়? এই ধরনের বিহেভিয়ারাল কোয়েশ্চেন কিন্তু এখন আসলে খুব কম করা হয়। হুম। বাট এরপরও যদি কোয়েশ্চেন চলে আসে, সেক্ষেত্রে উইকনেসটাকে এইভাবে দেওয়া হয় যে, আমাকে কেউ যদি কোনো কিছু কমপ্লিকেটেড ভাষায় বোঝায়, তাহলে আমি বুঝি না। ওকে। যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমার উইকনেস কি? আমি বলি যে, আমাকে যদি ক্লায়েন্ট কোনো কমপ্লিকেটেড ব্রিফ দেয় এবং একেক সময় যদি একেকটা ব্রিফ দেয়, তাহলে আমার জন্য সেটাকে প্রপারলি সামারাইজ করে ডেলিভার করাটা টাফ হয়। ওকে। সেই মোমেন্টে আমি যেটা করি, তখন আমি ক্লায়েন্টকে বারবার কোয়েশ্চেন করে আমি ওটাকে ক্লারিফাই করে বুঝি। আমি কিন্তু আমার উইকনেসটাকে কভার আপ করে ফেললাম। রাইট। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ। তোমাকে তোমার ফিল্ডের উইকনেসের মানে এই না ভাই আমার উইকনেস এটা এরকম হয়ে গেছে না। উইকনেসটাকে তুমি আইডেন্টিফাই করবা, প্লাস এট দ্য সেম টাইম তুমি কিভাবে সেই উইকনেসটাকে কাভার আপ করছো সেটাকেও তুমি দেখিয়ে দিবা। ওকে। পজিটিভ টোনে তাহলে ওইটা শেষ হবে। একটা ইন্টারেস্টিং জিনিস এক্সট্রা তোমাকে দিয়ে দেই। অনেক সময় দেখা যাবে তুমি তোমার কিছু স্কিল আসলে নাই। হুম। তোমাকে একটা জিনিস চাইছে, ওটা তোমার নাই, তুমি পারো না। তখন তুমি বললো, স্যার আমি হয়তো এটা আগে শিখি নাই, কিন্তু আমার শেখার অনেক ইচ্ছা আছে। আমাকে যদি সেই সময়টা দেয়া হয় কিংবা আপনাদের যদি সেই স্কোপটা থাকে, আমাকে এরকম একটা লার্নিং পিরিয়ড দেওয়ার, আমি তাহলে ওই টাইমের ভেতরে শিখে আপনাকে ডেলিভার করব। ওকে। স্যার আমি শিখতে চাই, আমি শিখতে পারি, আমার শেখার ইচ্ছা আছে। আমি শিখে আপনাকে ডেলিভার করব। আমি স্যার এক্সট্রিমলি কোচেবল। দেখো, মানুষ লয়ালিটি অনেক পছন্দ করে। তুমি যখন তোমার রিক্রুটারের সামনে আছো, তাকে যদি তুমি এটা বলো, "ভাইয়া আমার আসলে যতটুকু স্কিল আছে তো আছে, বাকিটুকু আপনি আপনার মতো করে আমাকে গড়ে নিতে পারবেন।" তার যদি সেই গড়ে নেওয়ার মতো স্কোপটা থাকে, সে তোমাকে গড়েই নিবে। রাইট। এটা একটা অ্যামেজিং সেন্টেন্স যেটা রিক্রুটিং বোর্ডের মানুষ খুব পছন্দ করে, যে আমি ছেলেটাকে বানায় নিতে পারবো এবং ছেলেটা আমাকে অ্যালাও করতেছে গড়ে নেওয়ার। এইভাবে কথা বলে অনেক অপরচুনিটি আসলে ক্রিয়েট করা যায়। দিন শেষে ইট ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং রেলেভেন্স। মানুষ একটা জিনিস সবসময় মনে রাখবা, মানুষ কম্পিটেন্ট মানুষের চেয়ে কমিটেড মানুষ বেশি চায়। কারণ কমিটেড মানুষকে কম্পিটেন্ট বানানো যায়। তুমি বেশি কম্পিটেন্ট হবা, বাট তুমি যদি তোমার যদি আমি ম্যানেজই করতে না পারি, তোমার রিসোর্সের তো আমার আসলে কোনো লাভ নাই। ঠিক আছে? অনেকটা এই ওয়েতে আসলে মানে ইন্টারভিউর আমি আসলে খুব বেসিক নিয়ে আমি কথা বলি না। একটু আমি টেকনিক্যাল সাইড গুলো রাইট। নিয়ে, যেখানে ৩ টা জিনিসের প্রতি আমি হাইলাইট করি। ইন্টারভিউ বোর্ডে আমার পার্সোনালিটি অ্যাপ্রোচ কেমন হবে? ১, স্যার আমাকে শিখায় নিতে পারবেন। হুম। ২, স্যার আমাকে যদি রিক্রুট করেন, আপনার আর আমাকে নিয়ে টেনশন নেওয়া লাগবে না। আমাকে কোনো একটা কাজ দেওয়া মানে কাজ হয়ে যাওয়া। ওকে। কিছু মানুষ আছে যাকে কাজ দিয়ে কাজটা সে কিভাবে করতেছে সেটা আদায় করা মূল কাজের চেয়ে বড় কাজ হয়। মানুষ এটা চায় না। স্যার আমাকে কাজ দিবেন মানে কাজ হয়ে গেছে। আর আমাকে শিখায় নিতে পারবেন। এবং 3rd ইয়ার, স্যার আমাকে আপনার প্রয়োজনে আমাকে যেইভাবে গড়ে নেওয়া প্রয়োজন আপনি গড়ে নিতে পারবেন। এই ৩ টার একটাও যদি প্রপারলি মানে রিক্রুটমেন্ট বোর্ডে মানুষের মাথায় ঢোকে, they would definitely give you the credit. ভাই মানে আসলে ইন্টারভিউয়ের অনেক বেশি ইনসাইট ছিল। এটা আসলে আমি জানি না ৩ বছর আগে আপনার সাথে কথা বললে আমার জন্য আরো অনেক বড় অপরচুনিটি গ্র্যাব করা খুব ইজিয়ার হইতো। ভাই একটু ডিফারেন্ট টপিকে চলে যাব। ঠিক আছে? আ চাকরি-বাকরি নিয়ে কথা হলো, পড়াশোনা নিয়ে সবকিছু নিয়ে কথা হলো। রিসেন্ট একটা কন্ট্রোভার্সি আপনি বোধহয় খেয়াল করে থাকবেন। সেটা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ১ জন ২ জনের তাদের আসলে
গাড়ি কেনা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে এবং সেখান থেকে একটা কথা চলে আসছে যেটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি অনেকে দিচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েট করে যদি এত টাকা কামানো যায়, কোটি টাকার গাড়ি কেনা যায়, তাহলে পড়াশোনা জিনিসটা আসলে কেন করব? ঠিক আছে? সো ভাই এই বিষয়টা নিয়ে আপনি আসলে আপনার থটটা কি? জাস্ট র‍্যান্ডমলি প্রশ্নটা করা। আচ্ছা, কনটেন্ট ক্রিয়েট করে যারা গাড়ি কিনছে তারা টোটাল কনটেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির 1% এরও কম। রাইট। সো আমাদের যেটা ইনিশিয়াল ধারণা কনটেন্ট ক্রিয়েট করেই গাড়ি পাওয়া যায়, বিষয়টা আসলে সেরকম না। ইভেন অনলি কনটেন্ট আমরা ধরে নিই যে তাদের স্কিল একটাই। হুম। সে শুধুমাত্র কনটেন্ট ক্রিয়েট করতে পারে। একটা স্কিল, একটা স্কিলের রেজাল্ট হচ্ছে গাড়ি। না, এটা মাল্টিপল স্কিলের যোগফল। তাদেরকে কনটেন্ট ক্রিয়েশনটা জানতে হয়, তাদেরকে সেটার মার্কেটিং জানতে হয়, তাদেরকে কারা স্পন্সর করবে সেই বিজনেস রিলেশনশিপ ডেভেলপ করতে হয়, সেই বিজনেসগুলোকে প্রপারলি প্রমোট করে সেই বিজনেসগুলো যদি প্রফিটেবল না হয়, ওই বিজনেস কিন্তু আসলে তাদেরকে টাকা দেয় না। সো আমরা এটাকে যতটা সিম্পলিস্টিক ভাবতেছি যে একটা ফোন থাকলো, একটা ক্যামেরা থাকলো, কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, গাড়ি হয়ে গেল, বিষয়টা এতটাও সহজ না। কারণ এটার পেছনেও মানে এটা অনেকেই যেটা জানে না, আমাদের অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছে যাদেরকে আমি পার্সোনালি চিনি খুব টপ নচ পজিশনে। তারা তাদের দিনের একটা বড় সময় তারা বই পড়ে, কনটেন্ট ক্রিয়েশনের যে এক্সাক্টলি। ট্রেন্ড এবং রিসার্চ এইগুলো সে স্টাডি করে সে তার নিজেকে আপডেটেড করে সে নিজেকে ডেভেলপ রাইট। করে। তাদেরকে প্রতিনিয়ত এই সমস্ত ইন্ডাস্ট্রিরও কিন্তু আপনার বেশ কিছু কি বলে রেশিও থাকে। হ্যাঁ। রেশিওটা কি? এটাকে বলা হয় 10:6:1। এর মানে ১০টা মানুষ যদি জানে আমি কনটেন্ট ক্রিয়েট করি, ৬টা মানুষের অফিসে যদি আমি স্পন্সরশিপ প্রপোজাল নিয়ে যাই, একটাও যদি আমার ক্লায়েন্ট হিসেবে কনভার্টেড হয়, তাহলে আমি ধরে রাখবো আই এম ইন দ্য রাইট ট্র্যাক। ওকে। কিন্তু যখন একটা মানুষ প্রথম কনটেন্ট ক্রিয়েশনে নামে, তখন সে প্রতি ১০ অ্যাটেম্পটে একটা ক্লায়েন্ট পায় না। তাকে ২৫ থেকে ৪০ এমনকি ১০০টা জায়গায় প্রপোজাল পাঠালে সে একটা জায়গা থেকে স্পন্সর পেলেও পেতে পারে। সো আমরা তাদের যে ব্রাইট সাইডটা দেখি, এইটার পেছনে তাদের প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক আছে, প্রচুর পরিমাণ রিসার্চ, স্টাডি, ফেইলড অ্যাটেম্প্ট আছে। এইগুলো আসলে আমাদের চোখে পড়ে না। এগুলো আমরা অনেক সময় দেখাইও না। এটা আমার নিজেরও আছে। আমার অনেক জায়গা থেকে এরকম রিজেকশনের স্টোরি আছে। সো আমরা এটাকে যতটা সিম্পলিস্টিক ভাবি যে কনটেন্ট বানালাম, ইমিডিয়েটলি আমার অডি চলে আসলো। এতটাও সহজ না। ইট টেকস টাইম। রাইট। কিন্তু সেকেন্ড লেয়ারে যেই প্রশ্নটা করা হয়েছে যে আসলে কনটেন্ট ক্রিয়েট করে যদি আমি এত টাকা পয়সা পাইতে পারি, তাহলে আমি কেন পড়াশোনা করব? আমার কথা হইতেছে ভাই আপনি পড়াশোনাই করবেন। ঠিক আছে? কারণ আপনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি টপ নচ পজিশনে যান, আমরা সবাই আপনার পাশে থাকব। কিন্তু আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েশনও পারলেন না, পড়াশোনাতেও পারলেন না, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টও হলো না। আপনার কারণে আপনার বাবা-মা সাফার করবে, আপনার হাসব্যান্ড কিংবা ওয়াইফ সাফার করতে পারে, আপনার ফিউচার বাচ্চা সাফার করবে। এবং আপনি যদি আসলে ঠিকমতো সাকসেসটা অ্যাচিভ করতে না পারেন, আপনি কেন আপনার বউ বাচ্চার প্রপারলি টেক কেয়ার করেন নাই, এইটার জন্য তারা যে আপনাকে কমপ্লেইন করবে, এই কমপ্লেইনটা আপনি তখন নিতে পারবেন না। তাহলে আসলে করণীয়টা কি? করণীয়র জায়গাটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন, প্লিজ মেইনটেইন আ গুড জিপিএ, রাইট। স্টাডি হার্ড, প্যারালালি আপনি পার্ট টাইমে দেখেন আপনি কনটেন্ট ক্রিয়েশনে কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারেন। আস্তে, আস্তে ইয়া করেন। মূল কথা হচ্ছে কি দেখেন এটা ওয়ারেন বাফেট ওনার একটা মানে সেন্টেন্স আমার খুব পছন্দের। সেটা হচ্ছে কখনো ২ পা ডুবিয়ে নদীর গভীরতা মাপতে যেতে হয় না। অর্থাৎ লাইফে ঐরকম এমন রিস্ক নিতে হয় না যে একেবারে আমি ডুবেই গেলাম। কারণ আমরা যে অনেক বড়, বড় বিজনেসম্যান আমরা যাদেরকে দেখি, হ্যাঁ, তারা তাদের লাইফে রিস্ক নিয়েছে। কিন্তু তাদের এই রিস্কটা কিছু, কিছু ক্ষেত্রে একটু ক্যালকুলেটেড রিস্ক ছিল। কারণ তারা যে পরিমাণ থট প্রসেস, স্টাডি, নলেজ, যে পরিমাণ এক্সপার্টিস তাদের আছে, যত এক্সপার্টিস থাকবে তত রিস্কের পরিমাণ কমবে। সো আপনি ওই জায়গাটায় যেয়েন না। কারণ আপনি ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখেন। আপনি দেখবেন এখনকার অনেক কনটেন্ট ক্রিয়েটর তারা ভালো, ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট। অনেক ভালো, ভালো কনটেন্ট ক্রিয়েটর আছে যারা বুক রিভিউ বানায়। তারা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট। বিদেশে পড়াশোনা করে তারা বুক রিভিউ বানাচ্ছে। দ্যাট মিনস তারা সেরকম ভালো স্টুডেন্ট। দেন তারা কনটেন্ট ক্রিয়েটর হয়েছে। সো আমি বলব যে হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু এক্সাম্পল থাকবে যে এক্সাম্পলে কিছু মানুষ তারা এক্সেপশনালি ওয়েল করবে।
কিন্তু আবার কথা হচ্ছে আপনিও এক্সেপশনাল হতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি চিন্তা করবেন এইটা, আমি সেটা ট্রাই করলাম, আমার পসিবল রেজাল্টে দুটো জিনিস আসতে পারে। রিওয়ার্ড আসতে পারে, রিস্ক আসতে পারে। রিওয়ার্ডের পসিবিলিটি কতটুকু এবং সেটার সিগনিফিকেন্স কতটুকু, রাইট। রিস্কের পসিবিলিটি কতটুকু, সেটার সিগনিফিকেন্স কতটুকু, এবং সেই রিস্কের কোনো ইভেন্ট যদি ঘটে, আমি ছাড়াও আর কোন কোন মানুষ আসলে এক্ষেত্রে ইম্প্যাক্টেড হতে পারে। ফাইনালি একটা নোট দিয়ে আমি শেষ করছি এই জায়গাটায়। সেটা হচ্ছে আমাদের লাইফের জন্য এটা খুবই আসলে একটা ভ্যালুয়েবল ইনসাইট। সবসময় কেউ না কেউ থাকবে যে আমার থেকে বেশি টাকা ইনকাম করবে। সবসময় কেউ না কেউ থাকবে যে আমার থেকে বেশি পপুলার, আমার থেকে বেশি সাকসেসফুল। ডেফিনেটলি। আমি পার্সোনালি মেনে নেই যে আমি শত চেষ্টা করলেও আমি কিছু, কিছু মানুষকে আমি ক্রস করতে পারব না। আমি যত দ্রুত এটা মেনে নিব, তত আমার জন্য বেটার। এর মানে কি আমি চেষ্টা কমায় দিব, স্বপ্ন কমায় দিব? না। চেষ্টা সর্বোচ্চ থাকবে, স্বপ্ন সর্বোচ্চ থাকবে, কিন্তু সন্তুষ্টির মানদণ্ড থাকবে সহনীয়। যাতে করে অন্য একটা মানুষের গ্রোথ দেখে আমার যাতে মনটা খারাপ না হয়। এটা মেনে যত দ্রুত মেনে নিব ততটাই বেটার। কারণ দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান হু ইজ অ্যাহেড অফ মি। ওকে ভাই, আসলে অনেকগুলা কথা ছিল। ঠিক আছে, আমি জানি না আমি আসলে একদিনে এত কথা নিতে পারবো কিনা। ভাই, পড়াশোনার কথা অনেক হলো। সো জীবন ও জগতের গল্প এবং লাইফ ইজ ভেরি ইজি, এই দুটো বই সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, আমি প্রচুর পরিমাণ ওয়ান টু ওয়ান কোচিংয়ের ফলে অনেক মানুষেরই আসলে আমি অনেক স্টোরি, তাদের লাইফের স্ট্রাগল, চ্যালেঞ্জেস আমি জানার সুযোগ পেয়েছি। সো এগুলোকেই আমি সামারি করে আমি দুটো বই বের করি। ২০১৮ তে আমার প্রথম বইটা বের হয়, যেটার নাম হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি। লাইফ ইজ ভেরি এটা ইজি। রকমারির বেস্ট সেলিং লিস্টে ছিল ২০১৮ তে। ওই সময় রকমারি অ্যাওয়ার্ড-টাওয়ার্ড দিত না। তাইলে আরেকটা ইভেন্ট করে অ্যাওয়ার্ড পাওয়া যেত। সো ওই বইতে মূলত আমাদের ব্যক্তিগত জীবনের ১১টা ডিফারেন্ট সিচুয়েশন। কখনো একা লাগে, কখনো নিজেকেই নিজে চিনতে পারি না, কখনো এলোমেলো লাগে, কখনো বাবার সাথে দূরত্ব তৈরি হয়, কখনো মনে হয় যে আমি আমার স্বপ্ন হয়তো নিজে অ্যাচিভ করতে পারবো না। এই ধরনের ১১টা সিচুয়েশনে আমরা কিভাবে চিন্তা করতে পারি সেটার উপরে লেখা। ওকে। সেকেন্ড বইটা যেটা জীবন ও জগতের গল্প, এই বইটা নিয়ে আমি কলকাতা বইমেলাতে যাই ২০২০ সালে। মানে এই বইটা ঢাকা এবং কলকাতা দুটো থেকেই পাবলিশ হয়। প্রথম আচ্ছা। বইটা বেস্টসেলার হওয়ার পরবর্তীতে আমার প্রকাশক আমাকে পাঠান। এই বইটা আমাদের লাইফের ৬টা সাইকোলজিক্যাল জগৎ নিয়ে লেখা। একটা হচ্ছে স্বপ্নের জগৎ, যেখানে আমরা স্বপ্ন দেখি। আরেকটা হচ্ছে বাস্তবতার জগৎ। আমরা খালি স্বপ্ন দেখলেই হবে না, আমাদের বাস্তবতা মাথায় রাখতে হবে। বিদেশের সব এক্সাম্পল আমাদের দেশে খাটবে না। একটা হচ্ছে দায়িত্ব এবং আশ্রয়ের জগৎ, যেখানে আমি যখন ছোট থাকি আমার বাবা-মা আমার আশ্রয়, আমি যখন বড় হই তারা আমার দায়িত্ব। একটা থাকে আমাদের ভালোবাসা এবং আবেগের জগৎ, যেখানে আমাদের হাসব্যান্ড ওয়াইফ তারা থাকে। একটা থাকে সন্তানের সাথে জগৎ এবং আরেকটা থাকে স্বীয় জগৎ। হুম। যেই জগতে আমরা প্রত্যেকে একা। যেখানে আমরা সবাই লোনলি ফিল করি। এই প্রত্যেকটা জগতে আমরা নিজের সাথে আমরা নিজেরা কিভাবে কথা বলে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারি, এটার উপরে হচ্ছে সেকেন্ড বইটা। কেউ যদি আগ্রহী হন, আপনারা স্ক্রিনে হয়তো নিচে যে এই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেখান থেকে খুব ইজিলি বইগুলো আপনারা পড়ে দেখতে পারেন। তুমিও পড়ে দেখতে পারো। তোমাকে তো দিয়ে যাচ্ছে এটা। আচ্ছা। সো ভাই, আসলে থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার ব্যস্ততার মাঝখানে এবং হচ্ছে গিয়ে জাস্ট দর্শকদের জন্য বলে রাখি, ঠিক আছে ভাই, নিজের আসলে ঢাকার বাইরে যাওয়ার একটা প্ল্যান পিছিয়ে আমাদের সাথে এই শ্যুটটা করছেন। সো এটার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভাই আসলে আজকে সত্যি কথা বলতে আমার নিজের অনেকগুলো মনে হচ্ছে যে লাইফ কোচিং এর কিছু পার্ট আপনার থেকে হয়ে গেল। বাকিগুলো একটু ডিসকাউন্টে ভাই। তোমাকে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব। ইউ ক্যান পে মি লেটার, কোনো সমস্যা নাই। না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। অর্ঘ্যকে অনেক ধন্যবাদ। অর্ঘ্যের এখানে আরো টিমমেট আছে। শাফিন থেকে শুরু করে সবাইকেই অনেক, অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে কনসিডার করার জন্য। আপনারা যদি আবার কোনো ডিসকাশন থেকে একটুও হেল্প পেয়ে থাকেন, আমার যতটুকু ক্রেডিট, সমপরিমাণ ক্রেডিট কিন্তু এখানে এই পুরো অর্গানাইজিং এর টিমে যারা, যারা ছিল। আপনারা প্লিজ থ্যাঙ্কসটা থেকে যাতে তারাও বঞ্চিত না হয় এটাও একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ ভাই। সো আজকে এই পর্যন্ত শেষ করছি। ভাই আশা করছি আবার আরও একদিন আরও ইনডেপথ কথা বলবো। তখন হয়তো আমরা আসলে মানুষের ওই যে ১১টা ইমোশন সেইগুলো নিয়ে হয়তো আরও ইনডেপথে কথা বলতে পারবো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান।